বেবির মেকআপ। অনেক বছর আগে একটা শহরে একটা ছোট পরিবার থাকতো। পরিবারে বেবি নামের 7 বছরের একটা বাচ্চা মেয়ে তার বাবা মায়ের সাথে থাকতো। বেবির মা খুব সুন্দর ছিলেন আর উনি খুব ভালো মেকআপও করতেন। বেবি নিজের মায়ের মেকআপ খুব পছন্দ করত। মাকে দেখে ও সব সময় ভাবতো যে আমি এরকম মেকআপ করলে কি সুন্দর দেখাবো। একবার ও নিজের মাকে বলল, মা, আমিও তোমার মতো মেকআপ করতে চাই। এ কথা শুনে মা খুব রেগে গেলেন আর বকা দিয়ে বললেন, বেবি, মেকআপ বড়দের জিনিস হয়, এই জন্যে মেকআপকে কোনোদিন হাত লাগাবে না। মায়ের বকুনি শুনে বেবি মেনে গেল, কিন্তু ওর লক্ষ্যটা সব সময় মেকআপের দিকেই থাকতো। একদিন স্কুলে ক্লাস টিচার সকলকে বললেন, কাল স্কুলে প্যারেন্টস টিচার মিটিং হচ্ছে, তার জন্য সব বাচ্চারা নিজের প্যারেন্টসকে স্কুলে আনবে। আমি সবার রিপোর্টস দেব পড়াশোনার। এই শুনে বেবি খুব খুশি হয়ে গেল। আমি আমার মার সাথে কাল স্কুলে আসবো। ও খুশি মনে বাড়ি ফিরলো আর নিজের মাকে টিচারের কথা সব বলল। মা, টিচার বলেছেন কাল স্কুলে প্যারেন্ট টিচারদের মিটিং হবে, এই জন্য তোমাকে কাল আমার সাথে স্কুলে যেতে হবে। ওখানে টিচার তোমাকে আমার পড়াশোনার ব্যাপারে বলবে। ঠিক আছে বেবি, কাল আমি তোমার সঙ্গে স্কুলে নিশ্চয়ই আসবো। আশা করি কাল তোমার টিচার কোনো নালিশ না করুক। না মা, টিচার কোনো নালিশ করবে না তোমাকে। পরের দিন বেবি সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে নিজের মায়ের ঘরে গেল। মা, তুমি তৈরি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, বাস এখনই তৈরি হচ্ছি। এই বলে মা ড্রেসিং টেবিলে বসে নিজের মেকআপ শুরু করলেন। আর প্রতিবারের মতোই বেবি খুশি মনে মায়ের মেকআপ করা দেখতে শুরু করলো। মেকআপ করা শেষ হওয়ার পর মা নিজের হ্যান্ডব্যাগ নিলেন আর দুজনে স্কুলের জন্য বেরিয়ে পড়লেন। স্কুলে পৌঁছে যেই না বেবি আর ওর মা স্কুলে ঢুকলো, সব বাচ্চারাই বেবির মাকে টিচার ভেবে গুড মর্নিং বলতে লাগলো। গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার। মনে হচ্ছে সব বাচ্চারা আমার মাকে টিচার বলে মনে করছে। মনে করবেই না বা কেন, আমার মা তো সুন্দর যে। ওরা দুজন কিছুটা এগোনোর পরে আরেকজন মা তার বাচ্চাকে নিয়ে সাথে এগিয়ে এলো আর বেবির মাকে বলল, টিচার, আমি বন্টির মা, আমাকে এর নালিশ করার আছে। বেবির মা ওনার কথা থামিয়ে বললেন, না, আমি টিচার না, আমিও তোমার মতন এদিকে নিজের মেয়ের রিপোর্ট নিতে এসেছি। আচ্ছা, আপনি এত ভালো মেকআপ করেছেন, তাই আমাকে লাগলো আপনি নিশ্চয়ই টিচার হবেন। এই বলে বন্টির মা বন্টিকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। বেবি এই কথা শুনে খুব খুশি হলো। এরপর বেবি নিজের মাকে নিয়ে ওর টিচারের কাছে সোজা চলে গেল। টিচারেরও ওর মায়ের মেকআপ খুব ভালো লাগলো। উনিও ওর মায়ের মেকআপের প্রশংসা করলেন। বেবির মা, আপনি এই মেকআপে দারুণ লাগছেন, থ্যাংক ইউ। আর বেবি রিপোর্টের ব্যাপারে কথা বলতে ভুলে গেলেন। তখনই বেবি ওনাকে মনে করালো, টিচার, আপনি মাকে রিপোর্ট দিতে তো ভুলে গেছেন। ও হ্যাঁ, মনে পড়লো। আসুন, আমি আপনাকে বেবির পড়াশোনার রিপোর্ট দিই। এরপর টিচার বেবির মাকে বেবির রিপোর্ট দিল আর ওরা দুজন বাড়ি ফিরে গেল। স্কুলে নিজের মায়ের মেকআপের এত প্রশংসা শুনে আর দেখার পর বেবি আর থাকতে পারল না। এখন আমাকে যে কোনো ভাবেই হোক মায়ের মতো মেকআপ করতেই হবে, এই বলে বেবি ভাবতে শুরু করলো। তখনই ওর মাথায় আইডিয়া এলো। আইডিয়া! আমি মায়ের থেকে লুকিয়ে মেকআপ করব আর তারপর মেকআপ করা মুখটা দেখিয়ে আমি সারপ্রাইজ দেব। এই ভেবে ও তাড়াতাড়ি করে নিজের ঘর থেকে বেরোলো। ও দেখলো মা রান্নাঘরে কাজ করছেন। ও সিঁড়ি দিয়ে উপরে মায়ের ঘরে ঢুকলো। মা নিজের মেকআপ বক্স ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখেন। ও ড্রয়ার খুললো আর ওর মধ্যে থেকে মেকআপ বক্স বের করলো। আজ আমিও মায়ের মতো মেকআপ করব। আর তারপর ও মেকআপ করা শুরু করলো। এক একটা করে ও লিপস্টিক, নেল পলিশ, ফাউন্ডেশন সবকিছু ও নিজের মুখে লাগিয়ে ফেললো। এরপরে ওর নজর মেকআপ বক্সের মধ্যে
রাখা কাজলে পড়লো। এই কাজলটা তো মায়ের খুব ফেভারিট, এটা তো মা নিজের চোখে রোজ লাগায়, আমিও লাগাবো এটাকে। কিন্তু যেই না বেবি কাজলটাকে লাগাতে শুরু করলো, কাজল চোখের জায়গায় ওর চোখের ভেতরে ঢুকে গেল, যার ফলে ওর চোখ জ্বলতে শুরু করলো। আমার চোখ, কাজল আমার চোখে চলে গেছে। ও দৌড়ে বাথরুমে গেল, ও নিজের চোখে জল ঝাপটালো, যার ফলে কাজল আর বাকি মেকআপও ওর মুখে ঘেঁটে গেল আর ওর চোখের মধ্যে চলে গেল। চোখে জ্বালা করার ফলে ও জোর জোর করে কাঁদতে শুরু করলো। আমার চোখ খুব জ্বলছে। ওর কান্না শুনে মা ওর কাছে এলেন। বেবির মুখে লেগে থাকা মেকআপ দেখে মা খুব অবাক হয়ে বললেন, এটা কি হলো তোর মুখে? মা, আমি তো শুধু তোমার মতো মেকআপ করছিলাম। আমি তোকে মেকআপ দিয়ে দূরে থাকতে বলেছিলাম না? সরি মা, আমি তো শুধু তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ওর কষ্ট দেখে মা প্রথমে ওর চোখ আর মুখ পরিষ্কার করলো ভালোভাবে, তারপর ওকে বুঝিয়ে বললেন, বেবি, মেকআপ বড়দের জিনিস হচ্ছে। ছোট বাচ্চাদের স্কিন খুব কোমল হয় আর মেকআপের মধ্যে অনেক কেমিক্যালস, যার জন্য বাচ্চাদের স্কিন খারাপ হতে পারে। এই জন্যে আমি তোমাকে সবসময় মেকআপের থেকে দূর থাকতে বলি। আর এমনিও মেকআপের জন্য অনেক প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস ছাড়া মেকআপ করলে এমনিই হয়। শেষ পর্যন্ত বেবি বুঝে গেল যে ওর মা কেন ওকে মেকআপ থেকে দূরে থাকতে বলতেন। ও মাকে বলল, ঠিক আছে মা, আমি বড় হওয়ার পর ভালো করে মেকআপ করা শেখার পরই মেকআপ করব। এইভাবে বেবি মেকআপ করার ব্যাপারে একটা ভালো শিক্ষা শিখে নিল। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ছোট বাচ্চাদের স্কিন খুবই নরম হয়, এই জন্য ওদের মেকআপ করা উচিত নয়। আর বড় হওয়ার পরও মেকআপ করার আগে মেকআপ করাটা শিখে নেওয়া উচিত। বৃষ্টি আর গাট্টু চিংকির ছাতা। বৃষ্টি বাচ্চাদের পছন্দ হবে না তো কাদের পছন্দ হবে? গাট্টু চিংকিও বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গরম আর গরমের ছুটি প্রায় শেষের দিকে। বৃষ্টির দিনে স্কুলে যাওয়ার আলাদাই মজা। গাট্টু চিংকিও সেই অপেক্ষাতেই ছিল। একদিন দুজনে গ্যালারিতে বসে বৃষ্টির অপেক্ষা করছিল। দেখ, জুন মাস প্রায় শেষের দিকে আর বৃষ্টি আসার নামই নেই। চিন্তা করিস না, আমি কাল খবরে দেখেছি আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে। মনে তো হচ্ছে না, আকাশ তো কাঁচের মতো পরিষ্কার, কি করে আর বৃষ্টি হবে? হঠাৎ করে আবহাওয়া বদলে যায় আর আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করে, ঠান্ডা বাতাস বইতে শুরু করে, বিদ্যুৎ চমকাতে শুরু করে, আর দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি নেমে যায়। আমি বলেছিলাম না, দেখো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে, কি জানি কি করে হঠাৎ ম্যাজিক হয়ে গেল। চলো বৃষ্টিতে নাচি, গাই আর বর্ষাকে স্বাগত জানাই। আর তারপর গাট্টু চিংকি দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বেরিয়ে যায়। গাট্টু, চিংকি, শোনো, তোমাদের শরীর খারাপ করবে। কিন্তু কে শোনে কার কথা? ওরা দুজনে সোসাইটির বাইরে বাকি বাচ্চাদের সাথে নাচতে গাইতে শুরু করে দেয় আর একে অপরের ওপর জল ছিটিয়ে বৃষ্টি এনজয় করতে থাকে। বৃষ্টির সাথে সাথে স্কুল শুরু হয়ে যায় আর গাট্টু চিংকি ছাতা নিয়ে স্কুলে পৌঁছে যায়। গাট্টু চিংকির মা ওদের জন্য ছোট্ট ছোট্ট রঙিন ছাতা এনেছিল আর এই ছাতাগুলো নিয়ে ওরা দুজনে স্কুলে এসেছিল। মিশ্র স্যার ক্লাসে গিয়ে একটাও বাচ্চাকে দেখতে পায় না, শুধু চারিদিকে ছাতা আর ছাতা দেখতে পায়। আরে, বাচ্চারা কোথায়? এই কথা শুনে বাচ্চারা ছাতা ওপরে উঠিয়ে মিশ্র স্যারকে নিজেদের মুখ দেখে। আমরা এখানে স্যার। এই দেখে মিশ্র স্যার হাসতে শুরু করে দেয়। আরে বাচ্চারা, আমি ভাবলাম ছাত্র সেজে ছাতারা আজ ক্লাসে বসে আছে। একটা কথা বলো, তোমরা ক্লাসে ছাতা খুলে কেন বসে আছো? স্যার, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যাব। আরে, তার জন্য ছাতার কি দরকার? ক্লাসের ছাদ আছে তো। স্যার, বৃষ্টিতে ছাদ ফেটে গেলে ছাতাই কাজে লাগবে। চিংকির কথা শুনে
মিশ্র স্যারের হাসি পেয়ে গেল। আচ্ছা, তার মানে তোমাদের ছাতাগুলো ছাদের থেকেও বেশি মজবুত। ঠিক আছে, আজ তাহলে তোমাদের সাথে সাথে তোমাদের ছাতাদেরও পড়াবো। চলো, ছাতা এবং ছাত্ররা নিজেদের বই বার করো। ঝিরি ঝিরি বৃষ্টিতে গাট্টু চিংকি ছাতা নিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে ফিরত। কিছুদিন পর বৃষ্টি থেমে যায়, আবার রোদ্দুর বেড়ায়। গাট্টু আর চিংকি খুব রেগে যায়, কিন্তু আবার বৃষ্টি হবে এই ভেবে দুজনে ছাতা নিয়ে স্কুলে যেত। কিন্তু বৃষ্টি তো যেন একেবারেই চলে গেল। কি রে, ছাতাটা তো যেন বোঝা হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টি না হলে ছাতার আর কি দরকার, কাল থেকে আর ছাতা আনবো না। ওই দিন গাট্টু চিংকি ঠিক করে যে ওরা ছাতা নিয়ে স্কুলে যাবে না। দুজনেই এবার ছাতা থেকে বোর হয়ে গিয়েছিল। স্কুল শেষ হতেই গাট্টু চিংকি ছাতা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। ওদের সাথে সাথে হাড়ি এবং সোসাইটির বাকি বাচ্চারাও আসছিল। আমি কাল খবরে দেখেছিলাম, আবহাওয়া দপ্তর থেকে বলেছে 1 মাসের মধ্যে আর বৃষ্টি হবার সম্ভাবনা নেই, তাই আর কাল থেকে ছাতা নিয়ে আসবো না। আরে না, তাহলে তো নিশ্চয়ই বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর যা বলে থাকে তার উল্টোটাই হয়, দেখিস ঠিক বৃষ্টি হবে। হাড়ি যখনই এই কথা বলছিল ঠিক তখনই আবহাওয়া বদলে যায়। আকাশ মেঘে ছেয়ে যায়, ঠান্ডা বাতাস বইতে থাকে, বিদ্যুৎ চমকাতে শুরু করে আর ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টি দেখে সব বাচ্চারা বর্ষার ব্যাঙ হয়ে যায়। ছাতা খুলে ছাতা এদিকে ওদিকে নাড়তে শুরু করে আর বৃষ্টিতে নেচে গিয়ে বৃষ্টিকে স্বাগত জানায়। জোরে হাওয়া দিলে হাড়ির ছাতা উড়ে যায় আর হাড়ি বৃষ্টিতে ভিজতে থাকে। এই দেখে বাকি বাচ্চারাও হাড়ির সাথে ভিজতে থাকে, ছাতা বন্ধ করে বৃষ্টি এনজয় করতে থাকে। তখনই চিংকি লক্ষ্য করে ফুটপাথে থাকা এক ভিখারিকে। বেচারা বৃষ্টিতে ভিজছিল আর ঠান্ডা লেগে হাঁচি দিতে দিতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই দেখে চিংকির ওর উপর দয়া হয়। আমাদের কাছে ছাতা আছে, তাও আমরা বৃষ্টিতে ভিজছি, আর বেচারার কাছে ছাতা নেই, তাইও ভিজছে। এই ছাতার আমাদের থেকে বেশি ওর দরকার। আর তারপর চিংকি নিজের ছাতা খুলে সেই ভিখারির কাছে গিয়ে তাকে ছাতাটা দিয়ে দেয়। ছাতাটা পেয়ে ভিখারিটা খুব খুশি হয়। আর তারপর চিংকি আবার নাচতে নাচতে লাফাতে লাফাতে বন্ধুদের কাছে ফিরে আসে আর সবাই মিলে নাচতে নাচতে লাফাতে লাফাতে ঘরে ফিরে যায়। গাট্টু চিংকি আর ক্রুজ। গাট্টু চিংকি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছো, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা, তুমি তো এখনো ছোট আছো। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়। এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিংকির চোখে জল এসে গেল। এমন ভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিংকি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরল, তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিংকি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা, তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে গাট্টু আর চিংকি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ। আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিংকি নাচতে থাকে আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে আর এখন আমরা জলে একদমই ভয় করে না। সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। আর এসে গেল সেদিন, যার জন্য ছিল গাট্টু চিংকির অনেক দিন ধরে অপেক্ষা।
পরের দিন সকালেই গাট্টু চিঙ্কি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিঙ্কি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা চারজন একটা বাসে বসে পড়লো আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিঙ্কির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিঙ্কি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো। গাট্টু, চিঙ্কি, মা, বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর সবকিছু এমন ছিল যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউওয়ালা। এসো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল। হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। গাট্টু, তুমি আবার ভুলে গেলে। এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া ঢেউটা ছুঁয়ে গাট্টু চিঙ্কিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল। আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিঙ্কির সাথে ক্রুজের ভেতরে জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ডান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ। আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিঙ্কি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন! সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল, যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিঙ্কি ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। হাইড এন্ড সিক গাট্টু চিঙ্কিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো। বাবা সারাটা দিন অফিসে থাকতো। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে।
আমরা আজ পুরো 1 সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি। আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেন না আজ আমরা হাইড এন্ড সিক খেলি? কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড এন্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গাট্টু চিঙ্কির মুড খারাপ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল। গাট্টু চিঙ্কি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন? আমরা খেলবো তো। ইয়ে, তুমি তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। থ্যাঙ্কস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। ধাপ্পা! মা, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আমার ছোটবেলার বন্ধু মিনাও এমনই ভয় পেত। ও বেচারি অন্য কোথাও দেখতে থাকতো, আর আমি অন্য কোথা থেকে এসে ধাপ্পা করে দিতাম। তুমি নিজেরটা বলো না, আমারটা শুনলে আমার সাথে আর খেলবেই না। আচ্ছা, এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম, এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না। সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না। আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা, বাস বাস বাস, কত শোনাবে? আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ চলো, 2টো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার। তো বলো, কে লুকোবে আর কে খুঁজবে? গাট্টু। গাট্টু আমাদের সবাইকে খুঁজবে। ওরই আইডিয়া ছিল না এটা? ঠিক আছে, আমি খুঁজছি। তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2। আরে চিটিং, লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়লো। গাট্টু গুনতে থাকলো। 8 9 10। আমি আসছি। ইয়াহু! গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো। আগে তো কাউকে পেল না। তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাট্টু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা? গাট্টু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়। তুমি বাবাকে কি খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল। ওকে বলো, মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকতো। কারণ চিঙ্কি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজলো, তাও ওকে পেল না। আইডিয়া! গাট্টু মোবাইল বার করে পাপাকে কল করলো। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু, এটা চিটিং। তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার। তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে। তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল। তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেলে তো? আমি জানতাম তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিঙ্কিটা খুব চালাক, সোজাভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কিমা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরও গাট্টু চিঙ্কিকে খুঁজতে পারলো না। এই চিঙ্কি তো সত্যি চালাক। আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিঙ্কি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিঙ্কি খায় বাটার চিঙ্কি, ফ্রিজে ফ্লেভার পেলাম। আর কোথায় যায় চিঙ্কি? কি বাবা, তুমি কি ভাবলে?
আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গাট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে, খেলে খুব মজাও এলো। আর নয় তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইলে অ্যাডিকশন। দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো, আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে, 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের। গাট্টু আগে আমাকে ধরেছিল। তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে, খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল। আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও। চলো রেডি হও, 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। আসল পড়া। টিঙ্কু আর রিঙ্কি দুজনে যমজ ভাই বোন ছিল। একই স্কুলে একই ক্লাসে পড়তো। দুজনে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু প্রায় টিঙ্কু বেশি নম্বর আনত। এইবার যখন দুজন বাচ্চা সাইকেলের জন্য জেদ করে, তো বাবা একটা শর্ত রাখে। আমার কাছে একটাই সাইকেল কেনার ক্ষমতা আছে, তোমাদের মধ্যে যে ক্লাসে টপ করবে সেই সাইকেল পাবে। বাবার কথা শুনে দুজন বাচ্চা পড়তে শুরু করে, কিন্তু টিঙ্কু একটু বেশি স্মার্ট ছিল। সে জানত যে নম্বর কেমন করে আনতে হয়। সে শুধু অতটাই পড়ত যতটা পরীক্ষায় আসত। আর অন্যদিকে রিঙ্কি পড়তে ভালোবাসত। রিঙ্কি পুরো বই পড়ত। দেখবি, সাইকেল তো আমিই পাবো, তুই যা পড়ছিস সব বেকার, পরীক্ষাতে এগুলো কিচ্ছু আসবে না। তুই কি করে জানলি? আরে এই দেখ, গত 3 বছরের কোশ্চেন পেপার দিয়েছে আমাকে টিউশন স্যার, সব সময় এর মধ্যে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, কিন্তু আমার কোনো শর্টকাট নেওয়ার নেই। এক্সামে যা আসবে বুকস থেকেই আসবে। আমাকে পড়তে দে, ডিস্টার্ব করিস না। দুজন বাচ্চা নিজের মতন পড়াশোনা করে। ফাইনালি এক্সাম হয়ে যায়। ইয়ে, এক্সাম শেষ, মজা শুরু। কিছুদিনেই রেজাল্ট এসে যায়, আর তেমনই হয় যেমন প্রতিবার হয়। টিঙ্কু টপ করলো আর রিঙ্কি সেকেন্ড হলো। ইয়ে, এখন আমি সাইকেল পাবো, হুররে! টিঙ্কু সাইকেল পেয়ে যায়। সে অনেক খুশি ছিল। এই নাও, কিন্তু খেয়াল রেখো, এটা তোমাদের দুজনেরই সাইকেল, রিঙ্কিকেও চালাতে দিও। কিন্তু টিঙ্কু কারোর কথা শুনতো না, আর সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সেদিন বিকেলে টিঙ্কু আর রিঙ্কির রেজাল্ট ভালো হওয়ার খুশিতে পুরো পরিবার বাইরে খেতে যায়। খাওয়ার পরে যেই হোটেলের বাইরে বেরোয়, তো হঠাৎ দুজনে মাইক আর ক্যামেরা নিয়ে ওনাদের সামনে এসে যায়। আমরা জীবন সাইকেলের প্রমোশন করছি, বাচ্চাদের জন্য একটা ছোট্ট কুইজ আছে। যদি সব উত্তর ঠিক হয় তো জীবনের টপ মডেলের সাইকেল প্রাইজে দেওয়া হবে, আর সঙ্গে এক নতুন ব্যাগ আর বটলও। দুজন বাচ্চা কুইজে অংশগ্রহণ নেয়। কুইজে যে প্রশ্ন ছিল সেইটা সব বইয়ের থেকেই ছিল, কিন্তু এক্সাম পেপার থেকে একদম আলাদা। রিঙ্কি বই খুব ভালো করে পড়েছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই কুইজের সব উত্তর দিয়ে দেয়। এই নিন আঙ্কেল, আমি সব প্রশ্ন করে দিয়েছি। কি ব্যাপার, সময়ের আগেই করে দিলে? ভেরি গুড। টিঙ্কু অনেক চেষ্টা করলো, কিন্তু সে উত্তর জানতই না। শেষে নিজের পেপার দিয়ে দেয়। দুজনের পেপার দেখার পরে অর্গানাইজাররা উইনার অ্যানাউন্স করলো। আর এই কুইজে 100% উত্তর সঠিক দিয়ে বিজয়ী হলো রিঙ্কি। রিঙ্কি প্রাইজে সাইকেল পেয়ে যায়, আর সঙ্গে অন্য গিফটও। আর অন্যদিকে টিঙ্কু পেল একটা শিক্ষা।
টিঙ্কু এখন বুঝে গেছিল যে আমাদের শুধু নম্বরের জন্য পড়া উচিত না, বরং নলেজের জন্যও পড়া উচিত। সততার পুরস্কার। বহু সময় আগে কোনো শহরে গাট্টু তার গরিব বাবা মায়ের সাথে থাকতো। গাট্টু ক্লাস 2তে পড়তো। ওর পড়তে ভালো তো লাগতোই, তার সাথে ওর নানা রকম ডিজাইন করা পেন্সিল বা রং বেরঙের রাবারও খুব ভালো লাগতো। অন্যান্য বাচ্চাদের কাছে রং বেরঙের পেন্সিল আর রাবার দেখে ওরও সেই রকম পেন্সিল রাবার নেওয়ার খুব ইচ্ছে করতো। মা, আমারও অন্যান্য বাচ্চাদের মতো রঙিন পেন্সিল আর রাবার চাই। কিন্তু টাকা না থাকায় ওর বাবা মা ওকে মানা করে দিত। বাবু, পেন্সিল আর রাবার অনেক দামি হবে, আর আমাদের কাছে অত পয়সাও নেই। তাই গাট্টু এখন রাবার পেন্সিলের জন্য বাবা মাকে বলা ছেড়ে দিয়েছিল। কিন্তু ও সব সময় ভাবতো যে একদিন আমার কাছেও অনেকগুলো ভালো ভালো পেন্সিল আর রাবার হবে। এইভাবেই অনেক দিন পেরিয়ে গেল। একদিন ও স্কুল থেকে ফেরত আসছিল, তখনই স্কুলের পেছনের দিকে রাস্তায় 3টে রং বেরঙের পেন্সিল আর 3টে রং বেরঙের রাবার দেখতে পেল। আরে বাহ, এই পেন্সিল আর রাবার তো বেশ ভালো। এই বলে সে ওইগুলো তুলে নিল। বাহ, এই রাবার থেকে তো খুব সুন্দর গন্ধ আসছে। কিন্তু এগুলো কার? ও আশেপাশে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। এখানে তো কাউকে দেখছি না, কেমন হয় যদি এগুলো আমি রেখে নিই? এই ভেবে সে ওইগুলো নিজের ব্যাগে রেখে বাড়ি ফিরে গেল। সন্ধেবেলা হোমওয়ার্ক করার সময় ওর মনে পড়লো, আমার কাছে ওই নতুন পেন্সিল আর রাবারটা তো আছে, আজ আমি ওই দিয়ে আমার হোমওয়ার্ক করব। সে তখন ব্যাগ থেকে ওই পেন্সিল আর রাবার বের করে তাই দিয়ে নিজের হোমওয়ার্ক করতে লাগলো। তখনই হঠাৎ ওর মা ওর কাছে এলো। গাট্টু, কি করছো? মা, আমি এই পেন্সিল আর গন্ধ দেওয়া রাবার দিয়ে স্কুলের হোমওয়ার্ক করছি। কিন্তু এই পেন্সিল ও রাবার তোমার কাছে কি করে এলো? মা, আজ যখন আমি স্কুল থেকে ফিরছিলাম, তখন স্কুলের পেছনের রাস্তায় আমি এরকম 3টে পেন্সিল আর 3টে রাবার পেয়েছি। আর তুমি ওইগুলো রেখে দিলে? হ্যাঁ মা। এটা খুব খারাপ জিনিস গাট্টু, এগুলো তোমার নিজের কাছে রাখা ঠিক হয়নি। কিন্তু মা, ওখানে কেউ ছিল না। এগুলো নিশ্চয়ই স্কুল থেকে বেরোবার সময় কোনো বাচ্চার ব্যাগ থেকে পড়ে গেছে। তুমি কালই স্কুলে প্রিন্সিপালকে এগুলো দিয়ে দেবে। কিন্তু মা, এগুলো কি সুন্দর, আমি এরকমই পেন্সিল আর রাবার চাইছিলাম। গাট্টু, আমাদের কখনো কোনো জিনিসের লোভ করা উচিত নয়, আর সর্বদা সৎ থাকা উচিত। আর যদি এইরকম রং বেরঙের রাবার আর পেন্সিল পাওয়া তোমার ভাগ্যে থাকে, তবে একদিন না একদিন তুমি পেয়েই যাবে। মায়ের বোঝানোর পর গাট্টুটা মেনে নিল। ঠিক আছে মা। পরের দিন সে ওই 3টে পেন্সিল আর 3টে রাবারের সাথে প্রিন্সিপালের কাছে গেল, আর সে প্রিন্সিপালকে বলল, প্রিন্সিপাল স্যার, এই পেন্সিল আর রাবার আমি স্কুলের পেছনের রাস্তায় পেয়েছি, এইগুলো আপনি রেখে নিন, আর যার হবে তাকে দিয়ে দেবেন। ঠিক আছে গাট্টু, এটা তুমি খুব ভালো কাজ করলে। সবারই তোমার মতো সৎ হওয়া উচিত। প্রিন্সিপালের কথা শুনে গাট্টু খুব খুশি হলো আর ওইখান থেকে চলে গেল। প্রিন্সিপাল স্যার পিয়নকে ডেকে বললেন, তুমি সব ক্লাসে গিয়ে বলে দাও যে কেউ একজন 3টে সুন্দর পেন্সিল আর 3টে সেন্টেড রাবার পেয়েছিল, যা আমার কাছে জমা করেছে। তাই এটা যার, সে যেন ছুটি হওয়ার আগে আমার কাছ থেকে এসে নিয়ে যায়। পিয়ন সেটাই করলো। যখন এই কথা গাট্টুর ক্লাসে পড়া পিন্টু জানতে পারলো, তখন সে ভাবলো, ওইগুলো তো আমারই পেন্সিল আর রাবার, আমি এখনই গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ওইগুলো নিয়ে নিচ্ছি। সে ক্লাসের বাইরে এলো আর প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে বেরিয়ে পড়লো। সে প্রিন্সিপালের অফিসের দিকে যাচ্ছিল, তখনই ভাবলো, আমি তো হারিয়ে যাওয়া পেন্সিল আর রাবার পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু সেগুলো তো আমি সহজেই পেয়ে গেলাম। এই ভেবে সে প্রিন্সিপালের অফিসে গেল। প্রিন্সিপাল স্যার, ওইগুলো আমারই পেন্সিল আর রাবার। ঠিক আছে পিন্টু, এই নাও তোমার পেন্সিল আর রাবার।
হারিয়ে যাওয়া পেন্সিল আর রাবার দেখে পিন্টুর মনে লোভ চলে এলো। ও ভাবলো, আমি যদি আমার পেন্সিল আর রাবার পেয়ে যাচ্ছি, তাহলে আমি 3টে পেন্সিল আর 3টে রাবার শুধু নেব কেন? আমি তো 5টা পেন্সিল আর 5টা রাবারই নেব। তাই ও প্রিন্সিপালকে বলল, প্রিন্সিপাল স্যার, এটাতে শুধু 3টে পেন্সিল আর 3টে রাবার, যেখানে আমার তো 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল। কি? হ্যাঁ প্রিন্সিপাল স্যার, আমার সাথে চিটিং হয়েছে। এই শুনে প্রিন্সিপাল স্যার খুব রেগে গেলেন। উনি তক্ষুনি পিয়নকে ডাকলেন। রাজু, এখনই গাট্টুকে ডেকে নিয়ে এসো। পিয়ন জলদি করে গাট্টুকে ডেকে আনলো। প্রিন্সিপাল গাট্টুকে জিজ্ঞেস করলেন, গাট্টু, তুমি কটা রাবার আর পেন্সিল পেয়েছিলে? আমি 3টে পেন্সিল আর 3টে রাবার পেয়েছিলাম। কিন্তু পিন্টু তো বলছে যে ওর 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল। তাহলে বাকি 2টো পেন্সিল আর 2টো রাবার কোথায়? জানি না স্যার, আমি যা পেয়েছিলাম সব আপনাকে দিয়ে দিয়েছি। তখনই পিন্টু বলল, স্যার, ও মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই ও বাকি পেন্সিল আর রাবার নিজের কাছে রেখে নিয়েছে। না স্যার, আমি সত্যি কথা বলছি। আর আমার যদি পেন্সিল রাবার চুরি করা থাকতো, তাহলে সব পেন্সিল আর রাবার গুলো রেখে নিতাম। আপনাকে কেনই বা ওই 3টে রাবার পেন্সিল ফেরত দিতাম? আমরা কি করে জানবো যে তুমি এরকম কেন করলে? তখনই প্রিন্সিপাল ওদের দুজনকে চুপ করিয়ে বললেন, গাট্টু ঠিকই বলছে। যদি ওর পেন্সিল আর রাবার রাখবারই হতো, তাহলে ও কিছুই ফেরত দিত না, সবই রেখে দিত। কিন্তু স্যার, আমার পেন্সিল আর রাবার। পিন্টু, তোমার 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল। তার মানে এই হলো যে গাট্টু যে 3টে পেন্সিল আর রাবার পেয়েছে সেটা তোমার নয়। আর যেহেতু এখনো কেউ এই পেন্সিল আর রাবার নিতে আসেনি, তাই গাট্টুর সততায় খুশি হয়ে আমি ওকে এই 3টে পেন্সিল আর 3টে রাবার দিয়ে দিচ্ছি। এই শুনে গাট্টু খুব খুশি হলো। সে এগিয়ে এসে প্রিন্সিপালের থেকে ওই পেন্সিল ও রাবার নিয়ে নিল। থ্যাংক ইউ স্যার। যদিও এটা দেখে পিন্টু খুব দুঃখ পেল। সে জানতো যে ওর সামনে ওর পেন্সিল আর রাবার অন্য কাউকে দিয়ে দেয়া হচ্ছে, কিন্তু সে এটাও জানতো যে এখন যদি ও সত্যি কথা বলে, তবে প্রিন্সিপাল স্যার ওকে খুব বড় শাস্তি দেবেন। তাই সে চুপচাপ দাঁড়িয়ে সব দেখতে লাগলো। লোভের বশে আমি কি করে দিলাম? এইভাবে গাট্টু পেয়ে গেল তার সততার পুরস্কার, আর পিন্টু পেল তার লোভ করার শাস্তি। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমাদের শিক্ষা মেলে যে আমাদের কখনো লোভ করা উচিত নয়। মজার ফলে লোকসান। অনেক বছর আগে কোন এক শহরে 8 বছরের গৌরব আর 7 বছরের রুবি নিজেদের মা বাবার সাথে থাকতো। ওরা দুজনে সারা দিন ধরে খুব মজা করত, কিন্তু মজা করার সময় ওরা দুজনেই এটা দেখতো না যে ওদের মজার জন্য কারোর কোনো ক্ষতি তো হচ্ছে না। বাচ্চারা, আমি তোমার বাবার সাথে দেখা করতে এসেছি। তোমাদের বাড়ি কোনটা? কাকু, আমাদের বাড়ি ওই যে ওটা। আচ্ছা। এইভাবেই ওরা প্রায় মজা করত। একদিন ওদের মা বাবা তৈরি হয়ে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার আগে ওনারা বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা, আমরা তোমার পিসির বাড়ি যাচ্ছি। যতক্ষণ আমরা না আসি, তোমরা দুজনে নিজের খেয়াল রেখো। আর তোমরা দুজনেই নিজের স্কুল হোমওয়ার্কটা করে নেবে। মনে আছে তো, আগের সপ্তাহ দিয়ে তোমাদের এক্সাম আরম্ভ হবে। তুমি চিন্তা করো না মা, আমরা আমাদের খেয়াল রাখবো আর স্কুলের হোমওয়ার্কও করে নেব। হ্যাঁ, আর খেলতে খেলতে কিছু অনিষ্ট করে ফেলো না। ঠিক আছে বাবা। ঠিক আছে, তাহলে আমরা আসি। এই বলে মা বাবা চলে গেলেন। ওনাদের যাওয়ার পর ওরা দুজনে স্কুলের হোমওয়ার্ক করলো। আর হোমওয়ার্ক খাওয়ার পরে গৌরব বলল, চলো কিছুক্ষণ খেলে নি। এই বলে গৌরব নিজের আলমারি থেকে বল বের করলো, আর ওরা দুজনে বল দিয়ে খেলতে শুরু করলো। হঠাৎ গৌরব বলটাকে খুব জোরে ছুঁড়ল। রুবি বলটা ধরতে পারলো না, আর বলটা জানলার বাইরে দিয়ে চলে গেল। রুবি, তুমি বলটা কেন ধরনি? দাদা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বলটা খুব জোরে ফেলেছিলে। ঠিক আছে, কিন্তু এখন আমরা কি দিয়ে খেলবো? ওরা দুজনে ভাবনায় পড়ে গেল। তখনই গৌরবের মাথায় একটা বুদ্ধি এলো। আইডিয়া!
ও দৌড়ে নিজের বই খাতার কাছে গেল। ও খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে ওটা দিয়ে বল তৈরি করে রুবির মাথার উপর ছুড়ল। এবার আমরা এইভাবে খেলবো। ঠিক আছে, তাহলে আমিও এরম খেলবো। এই বলে রুবি নিজের বই খাতার কাছে গেল। ও নিজের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে ওটার বল তৈরি করলো আর গৌরবের উপর ছুড়ে দিল। আচ্ছা, এবার দেখো আমি কি করি। আর দেখতে দেখতে দুজনে নিজের খাতা থেকে পাতা ছিঁড়ে তার বল বানিয়ে একে অপরের উপর ছুটতে শুরু করলো। এই নাও, তুমিও নাও। তারপরে গৌরব নিজের খাতা থেকে 4টে পাতা ছিঁড়ে নিল আর ওটার একটা বড় বল তৈরি করে রুবির ওপর ছুঁড়ে দিল। এই নাও, ধরো এটাকে। রুবি 4টের জায়গায় 5টা পাতা ছিঁড়লো আর সেটা দিয়ে একটা বড় বল তৈরি করলো আর গৌরবের উপর ছুঁড়ে দিল। তুমিও নাও, তোমার থেকেও বড় বল। আর এরকম করতে করতে ওদের খেয়ালই রইল না যে ওরা ওদের লেসনের পাতাও ছিঁড়ে বল তৈরি করে একে অপরের ওপর ছুঁড়তে লাগলো। এবার আমার পালা, এবার আমার পালা। এইরকম করতে করতে ওরা নিজেদের পুরো খাতাটা ছিঁড়ে ফেললো। যখন খাতায় আর পাতা রইল না, তখন গৌরবের নজর ঘরের দিকে গেল। ঘরে ছড়িয়ে থাকা সব কাগজ দেখে ও বলল, রুবি, যদি মা এই সব কিছু দেখে নেয় তাহলে খুব রাগ করবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলছো। চলো তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করে দিই। ওরা দুজনে তাড়াতাড়ি করে সব কাগজ তুলে ডাস্টবিনে ফেলে দিল। আর তারপর কয়েকদিন পর এই মজায় মজায় যে কাজটা করেছিল সেটা ভুলে গেল। 1 সপ্তাহ পরে যখন ওদের স্কুলের এক্সাম শুরু হলো, তখন মা ওদেরকে ডেকে বলল, গৌরব, রুহি, তাড়াতাড়ি নিজেদের স্কুল ব্যাগ নিয়ে আসো। আজকে তোমাদের পড়াবো। কাল থেকে তোমাদের এক্সাম শুরু হবে, তাই জন্য আজকের থেকে আমি রোজ তোমাকে পড়াবো। গৌরব, আগে তুমি নিজের নোটবুক দাও। গৌরব নিজের খাতা বের করে মাকে দিয়ে দিল। মা বড় যত্ন সহকারে খাতা খুললেন। তো খাতা খোলা মাত্রই উনি দেখলেন যে ওই খাতায় একটা পাতাও ছিল না। উনি রাগে গৌরবকে বললেন, গৌরব, সব পেজেস কোথায় গেল? এটার মধ্যে তো একটাও পেজ নেই। আমি জানি না মা। রুহি, তুমি নিজের নোটবুক দেখাও। রুবি নিজের খাতা বের করে মাকে দিল। মা সেটা খুললেন আর সেটাও দেখলেন যে পুরো খালি। তোমার নোটবুকেও কিছু নেই? আমাকে সত্যি সত্যি বলো, তোমরা দুজনে নিজের নোটবুকের সঙ্গে কি করেছো? গৌরব আর রুবি কিছুই বুঝতে পারছিল না যে ওদের খাতার পাতা কোথায় গেল। ঠিক তখনই গৌরবের মনে পড়ল যে ওরা কাগজের বল দিয়ে খেলছিল। ও ভয়ে ভয়ে মাকে বলল, মা, সেদিন যখন আমরা বল দিয়ে খেলছিলাম তখন আমাদের বল জানালা দিয়ে বাইরে পড়ে গেছিল। এই জন্য আমরা আমাদের খাতা থেকে পাতা ছিঁড়ে নিয়ে বল তৈরি করে খেলছিলাম। হয়তো সেই জন্যই সব পাতা শেষ হয়ে গেছে। কি? তোমরা সব লেসন ছিঁড়ে দিয়েছো? মায়ের রাগ দেখে রুবি আর গৌরব কাঁদতে শুরু করলো। মা, আমরা তো শুধু মজা করছিলাম। আমরা লক্ষ্যই করিনি যে আমরা মজায় মজায় আমাদের খাতার সব পাতা ছিঁড়ে ফেলেছি। ওদের দুজনের কান্না দেখে মায়ের ভীষণ কষ্ট হলো। উনি বাচ্চাদের ভালোবেসে বুঝিয়ে বললেন, বাচ্চারা, মজা করা ভালো কথা হচ্ছে, কিন্তু মজা করার সময় আমাদের এই কথাটা মনে রাখা চাই কি কোথাও মজা মজাতে আমরা কিছু এমন না করি যার জন্য আমাদের খুব বড় ক্ষতি হোক। তোমরা দুজনেই এই কথাটাকে মনে রেখো। মায়ের এভাবে বোঝানোর ফলে রুবি আর গৌরব মজার আসল মানে বুঝতে পারলো। We are very sorry, মা। আমরা আজ থেকে তোমার এই সব কথা মনে রাখবো। কিন্তু এখন আমরা পড়াশোনা কেমন করব? হ্যাঁ, আমাদের খাতায় তো একটাও লেসন নেই। ওটার চিন্তা করো না, আমি তোমাদের বই দিয়ে পড়িয়ে দেব। ওকে মা। এইভাবে গৌরব আর রুবি মজার আসল মানে বুঝতে পারলো। আর তারপর থেকে ওরা না বুঝে সুঝে কখনো কোনো মজা করতো না। গিফট। হরি আর পরি দুজন ভাই বোন।
হরি বড়, আর বড় হওয়ার সবসময় ফায়দা ওঠাতো। ছোট বোন পরীকে সবসময় হয়রান করত। বাচ্চারা, কালকে রাখি বন্ধন আছে, আর হরি তোমার জন্মদিনও। আমরা বাজারে গিয়ে কেনাকাটা করে আসছি। বাবা মা দুজনেই চলে যান। হরি নিজের সাইকেল বার করে খেলা আরম্ভ করে। দাদা, আমিও খেলবো। না, এটা আমার সাইকেল। দাদা প্লিজ। ঠিক আছে, খেল। পরি সাইকেলের উপরে বসে আর চালানো শুরু করে। তখনই হরি পরীকে ধাক্কা মেরে ফেলে দেয় আর জোরে জোরে হাসতে শুরু করে। পরি কাঁদতে শুরু করে। কেন, মজা এলো না? বাবা মা বাজার থেকে ফিরে পরীকে কাঁদতে দেখেন। আরে, তোকে পরীর খেয়াল রাখবার জন্য বলেছিলাম, আর তুই ওকে কাঁদিয়ে দিলি। এই বলে হরিকে বাবা একটা কানমলা দিলেন। হরি চেঁচাতে আরম্ভ করে, পাপা ছাড়ো। হরি ব্যথা পাচ্ছে দেখে পরীর খুব খারাপ লাগে। সে পাপাকে বলল, দাদার কোনো ভুল নেই বাবা, আমি সাইকেল থেকে পড়ে গেছিলাম। এইভাবে পরী হরিকে বাঁচিয়ে নিল। সকাল হলো, পাপা হরিকে ডাকলেন। হরি, বলো পাপা। এই নে চকলেট। আমার জন্য? না, পরীর জন্য। কিন্তু পাপা, বার্থডে তো আমার। হ্যাঁ, কিন্তু আজকে রাখি তো, আগে রাখি তারপর বার্থডে। পরী যখন তোমাকে রাখি বাঁধবে তখন এই চকলেটটা ওকে দিয়ে দিও। এই বলে পাপা চলে যান। বার্থডে তো আমার, তাহলে এই চকলেটটা পরীকে আমি কেন দেব? আর হরি চকলেটটা খেয়ে নেয়। কিছুক্ষণ পরে রাখির প্রোগ্রাম শুরু হয়। পরী হরিকে রাখি বাঁধে। এবার দাও আমার গিফট। কেমন গিফট? হরি, বাবা তোমাকে যে চকলেট দিয়েছিলেন ওটা পরীকে দিয়ে দাও। ওটা তো আমি খেয়ে নিয়েছি, কিন্তু ওটা পরীর জন্য ছিল না। বাবার কথা শুনে হরি কাঁদতে শুরু করে। তুমি তো খালি পরীকেই ভালোবাসো, আমার বার্থডে না, আমার জন্য কি এনেছো? আরে কান্না বন্ধ কর। আজকে রাখি, আর পরী তোর বোন। ও তোকে রাখি বেঁধেছে, চকলেটটা ওকে দেওয়া উচিত ছিল না? সবসময় পরী পরী পরী। আমিও তো তোমার ছেলে। রাখি হলো তো কি হলো, দিওয়ালি হোক বা রাখি, খালি পরী গিফট পায়, আমি তো কিচ্ছু গিফট পাই না। শাট আপ হরি, এটা কি বলছিস তুই? এটা শুনে হরি আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। নাটক বন্ধ কর হরি, কত মতলবী হয়ে গেছিস তুই। আর বদমাইশো, কোত্থেকে শিখছো এসব? হরিকে কাঁদতে দেখে মা বললেন, ছেড়ে দাও না, বাচ্চা তো, ওকে বকো না, আজকে ওর জন্মদিন। কেঁদো না দাদা, আমার গিফট লাগবে না। আজকে তোমার জন্মদিন না, আমি তোমার জন্য গিফট এনেছি। পরী একটা গিফট নিয়ে আসে। তাই দেখে মা, বাবা এবং হরি তিনজনেই আশ্চর্য হয়ে যায়। এটা কি? বাবা, দাদা তোমার কাছে জেদ করছিল না ওর স্পোর্টস ওয়াচ চাই? এই নাও দাদা, তোমার বার্থডে গিফট। কিন্তু পরী, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? মা বাবা, তোমরা আমাকে যা টাকা দিয়েছিলে সেই টাকা আমি ভারে রেখেছিলাম। আমি ভার ভেঙে সেই টাকা দিয়ে ওয়াচ কিনেছি। হরি ঘড়িটা খুলে দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াচ, থ্যাংক ইউ পরী। দেখলি হরি, পরী তোকে কত ভালোবাসে, আর তুই সব সময় ওকে জ্বালাতন করিস। হরি, রাখি বন্ধনের অর্থ বোনের রক্ষা করা, আর তুমি কালকে ওকে সাইকেল থেকে ফেলে দিলে, তাও তোমার জন্য আমাদেরকে মিথ্যে কথা বললো। কত ভালো আর বিচক্ষণ বোন পেয়েছো তুমি, ওকে কখনো হয়রান করো না। সরি মাম্মি পাপা, সরি পরী, আজকের পরে তোকে কখনো জ্বালাতন করবো না, তোর খেয়াল রাখবো, আর রাখির গিফট তো তোকে দেবই। আমার কোনো গিফট লাগবে না দাদা, তুমি বদলে গেছো, এটাই আমার জন্য অনেক বড় গিফট। এই কথা শুনে হরি পরীর গলা জড়িয়ে ধরে। পিসির বিয়ে। গাট্টু আর চিংকি খুবই খুশি ছিল, আর দুজনে বাজার গিয়ে খুব কাপড়ের শপিংও করে। নতুন জুতো, গিফটস, নতুন জামা, সবকিছু নতুন।
চিঙ্কি তো একদম পরীর মতো দেখতে একটা ড্রেস পরে দেখে। মা, আমরা এত শপিং করছি কেন? দিওয়ালি তো চলে গেছে। হ্যাঁ মা। মা, গ্রামে যে তোমাদের পিসি আছে তার বিয়ে, তোমার বাবার সব থেকে ছোট বোন। তো আমরা গ্রামে যাব? হ্যাঁ, আর খুব মজা করে হবে বিয়ে। পিসির বিয়েতে যদি ভাইপো আর ভাইঝি সব থেকে দারুণ জামা কাপড় না পরে তো কি পরবে? গাট্টু, চিঙ্কি, মা, বাবা আর দিদা ট্রেনে বসে পড়ে। মা, আমি ওনার বিয়েতে খুব ডান্স করব। হ্যাঁ বাবা, তোরা দুজনেই ডান্স করিস, কোরিওগ্রাফার আসবে তোদের শিখিয়ে দেবে। কিন্তু চিঙ্কি সিট থেকে নেমেই নাচতে লাগে। मैंने पायल है छनकाई, मैंने पायल है छनकाई, हो हो हो, हो हो हो। সবাই হাসতে হাসতে তালি বাজাতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন গ্রামে পৌঁছে যায়। তারপর সবাই বিয়ের ঘরে পৌঁছে যায়। চিঙ্কি আর গাট্টুর মাথায় তিলক লাগানো হয়। তারপর মা বাবারও, আর আরতির থালা ঘুরিয়ে তাদেরকে ঘরে প্রবেশ করানো হয়। এগুলো কি মা? ওরা থালা কেন ঘোরালো মা? মা, ওরা তো আমাদের ওয়েলকাম করলো, আর এভাবেই সবাইকে ওয়েলকাম করা হয়। এখন আমরা ফ্রেশ হয়ে পিসির হলুদে নাচবো, ঠিক আছে? তখনই পাশে দাঁড়িয়ে থাকা মাসি এসে বলে, আরে আরে আরে, আমার ভাগনা ভাগ্নি দুটো কত বড় হয়ে গিয়েছে, কত ছোট্ট দেখেছিলাম। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে হলে চলে এসো, সেখানে আমরা প্র্যাকটিস করছি। ওয়াও! হ্যাঁ মা, তোমার পিসির বিয়ে না, তাই আমরা সবাই নাচবো। কিন্তু পিসি কোথায়? পিসি কোথায়? আরে, ও তো পার্লার গিয়েছে, এসে যাবে। আর হলুদের অনুষ্ঠানেও তো সুন্দর লাগতে হবে। এটা বলে মাসি ওখান থেকে চলে যায়। মা, হলুদের অনুষ্ঠানটা কি জিনিস? মা, অনুষ্ঠানের 3 দিন আগে বিনায়ক বসানো হয়, মানে আমাদের গন্নু দাদা। আর পাশে একটা ছেলে বসানো হয় যে আমাদের গন্নুর রূপ হবে। আর তারপর মেয়ের মুখে হলুদ চন্দন লাগানো হয়, যাতে ওর সৌন্দর্য আরো ফুটে ওঠে আর সব থেকে সুন্দর দেখতে লাগে। কারণ আমাদের পিসিকে সব থেকে সুন্দরী দেখতে হওয়া চাই। আমিও পিসিকে হলুদ লাগাবো মা। হ্যাঁ হ্যাঁ, তুমিও লাগাবে। তার আগে তো আমাদের ডান্স প্র্যাকটিসে যেতে হবে আর বেস্ট ডান্স করতে হবে। তারপর ওরা রুম থেকে চেঞ্জ করে চলে আসে আর একে অপরকে নমস্কার করে। গাট্টু আর চিঙ্কি সবাইকে পায়ে প্রণাম করে। আর তখনই মাসি ওদের ডাকতে আসে, আরে চলো সবাই হলে, ওখানে কোরিওগ্রাফার এসেছে। আরে আমি কি করব, তোমরা যাও। আরে আপনি কি করে মানা করতে পারেন? আপনার তো বোনও, আপনাকে তো নাচতেই হবে। আরে আমি যদি নাচতে শুরু করব তাহলে সব ব্যবস্থা কে করবে? তোমরা সবাই যাও, আমি পরে একটুখানি নেচে নেব। কি চিঙ্কি? হ্যাঁ বাবা। সবাই তারপর হলে চলে আসে, যেখানে সবাই আনন্দ করছিল। বাড়ির বয়স্করাও আস্তে আস্তে নাচতে শুরু করেছিল। না না না, আমি তো বলে চুড়িয়াতে ডান্স করব। এটা শুনে সবাই হাসতে লাগে আর গান বাজিয়ে সবাই খুব নাচতে লাগে। আর চিঙ্কিও খুব মজা করে নাচতে লাগে। কাম অন, আপনারা সবাই খুব ভালো নাচছেন। কালকে মেহেন্দিতে সবাইকে হারাতে হবে কিন্তু। 1 2 3 4, 1 2 3 4। সন্ধে হয়ে যায় আর সবাই তারপর নিজের নিজের ঘরে তৈরি হতে চলে যায়। তখনই পিসিও পার্লার থেকে এসে যায় আর গাট্টু চিঙ্কিও তখন জোরে দৌড়ে এসে পিসিকে জড়িয়ে ধরে। পিসি, তোমাকে দেখতে কি দারুণ লাগছে। তোমাকেও তো দেখতে একদম পুতুলের মতো লাগছে। দুজন বাচ্চাই তখন খুব আনন্দে পিসিকে আরো জড়িয়ে ধরে। দিদা বলছিল তুমি অন্য জায়গায় চলে যাবে পিসি। তাহলে পিসি, তুমি কি আর কখনো ফিরে আসবে না? পিসির চোখ দিয়ে জল বেরোতেই যাচ্ছিল আর তখনই দিদা এসে বলে, কে বলেছে? পিসি তো আমাদের সাথেই থাকবে। এখন তো আসবে আর যাবে। কখনো যেমন শহরে থাকবে তেমনি মাঝে মাঝে গ্রামেও থাকবে। আর যখনই দেখা করতে ইচ্ছে করবে তোমরাও চলে এসো। পিসি কোথাও যাবে না। আর এখন তো গাট্টু পিসির বিনায়ক হবে অনুষ্ঠানে। আমি বিনায়ক কি করে হব? গণেশ ঠাকুর আছে না? হ্যাঁ বাবা, কিন্তু পিসির সাথে একটা ছেলে সব সময় সেখানে বসবে বিনায়ক হয়ে, যে খারাপ নজর থেকে পিসিকে বাঁচাবে আর পিসির খেয়াল রাখবে আর ওর সাথে সব অনুষ্ঠান পূরণ করবে। আর সেটা পিসির সব থেকে প্রিয় ভাইপো গাট্টু হবে।
আর দিদা আমি কি হব? তুমি তুমি পিসির খেয়াল রাখবে, ওর সাথে নাচবে, গাইবে আর পিসিকে হলুদও লাগাবে। তোমার কিছু হওয়ার দরকার নেই। কিছুক্ষণ পর পাটা লেগে যায়। একটা পাটায় পিসি আর একটা ছোট্ট পাটায় বিনায়ক রূপে গাট্টুকে পিসির পাশে বসানো হয়। সব মহিলা গান গাইতে লাগে আর এক এক করে পিসির গালে হলুদ লাগাতে লাগে। আমিও হলুদ লাগাবো। আর সেও এগিয়ে গিয়ে পিসিকে হলুদ লাগিয়ে দেয়। এটা দেখে সবাই হাসতে লাগে। তখনই গাট্টু আর থাকতে পারে না, আর ও উঠে পিসিকে হলুদ লাগায়। আর চিঙ্কি তখন গাট্টুর গালেও হলুদ লাগিয়ে দেয়। অনেক রাত অবধি নাচা গানা হয়। তখনই দিদা এসে বলে, আরে এত দেরি হয়ে গেল যে, সবাই শুয়ে পড়ো আর পিসিকেও শুতে দাও, না হলে চোখের তলায় কালি পড়ে যাবে। কালকে মেহেন্দির ফাংশনও তো আছে, আর আমাদের গাট্টু আর চিঙ্কি পিসিকে সারপ্রাইজও তো দেবে। এই জন্য গিয়ে শুয়ে পড়ো। মেহেন্দির দিন চলে আসে। কিছু লোক ঘরকে আলাদাভাবে সাজানোর জন্য লেগে যায়। পিসিও আজকে হালকা সবুজ রঙের লেহেঙ্গা পরে তৈরি হয়ে যায়। ওদিকে গাট্টু চিঙ্কিও সারপ্রাইজ ডান্স পারফরমেন্স প্র্যাকটিস করতে লাগে। গাট্টু, তুই তোর স্টেপ ভালো করে করছিস না তো। আমি ফার্স্ট আসতে চাই, কোনো গড়বড় করলে কিন্তু ঝগড়া করব। আরে আমি চেষ্টা করছি তো, তুমি কোমর দোলাতে পারো, আমি নয়, আমি আর পারবো না। আরে বাচ্চারা, বাইরে টেন্ট লেগে গিয়েছে। পিসি আসার আগে ঝটপট গিয়ে ফুচকাটা খেয়ে নাও। ফুচকা? চল না গাট্টু, আমরা বাইরে গিয়ে তাড়াতাড়ি ফুচকা খেয়ে নি। কিছুক্ষণ পর মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর উঠানে তৈরি মঞ্চে সবাই নাচতে গাইতে লাগে। তারপরেই বাবা অ্যানাউন্সমেন্ট করে, এখন পিসিকে সারপ্রাইজ দিতে আসছে গাট্টু আর চিঙ্কি, সবাই তালি বাজান। সবাই তখন তালি বাজাতে লাগে। চিঙ্কি দুলতে দুলতে মঞ্চে এসে উপস্থিত হয়। গাট্টু ওর পেছন পেছন আসে, কিন্তু ভয়ের চোটে গাট্টু স্টেপস ভুলতে লাগে আর কিছু অন্য স্টেপ করতে লাগে। গাট্টু, তুই আমার পারফরম্যান্স খারাপ করিয়ে দিলি। সবাই কত হাসছিল। সরি চিঙ্কি। চিঙ্কিকে কাঁদতে দেখে দিদা স্টেজে উঠে আসে। আর আজকের পারফরম্যান্সের উইনার হলো আমাদের চিঙ্কি। হ্যাঁ? যেটা শুনে চিঙ্কি আবার খিলখিল করে হেসে ওঠে আর স্টেজে গিয়ে আবার দিদার সাথে নাচতে লাগে। পরের দিন বর আসে আর সবাই তাদের স্বাগত জানায়। গাট্টু চিঙ্কি পিসিকে বউয়ের সাজে দেখে একদম আশ্চর্য হয়ে যায়। সবাই বরমালা আর বিয়ের অনুষ্ঠান দেখে বাড়ি যেতে লাগে। চিঙ্কি আর গাট্টু একদম পিসির পাশে এসে বসে যায়। ওম স্বাহা, আজকের থেকে আপনারা বর বউ। দিদা, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ মা, কিন্তু এখন তোমার নতুন পিসে মশাই হলো। আরে, আপনি কাঁদবেন না, এটা তো খুশির সময়। আসুন, বিদায়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। গাট্টু আর চিঙ্কি, যাও পিসির কাছে যাও। আর এভাবে হাসি খুশিতে গাট্টু চিঙ্কি পিসির বিয়ে অ্যাটেন্ড করে। পিসি গাড়িতে বসতে গাট্টুর গালে হাত দিয়ে আদর করে। তো গাট্টু বলে, তুমি চিন্তা করো না পিসি, আমি সবার খেয়াল রাখবো। আর তুমি ফিরে আসতে আসতে আমি ডান্স স্টেপও শিখে নেব। সবাই হাসতে লাগে আর চিঙ্কিও ওর চোখের জল মুছে হাসতে লাগে। সময়ের সদ্ব্যবহার। যারা সময়ের সদ্ব্যবহার করে সেই সব ব্যক্তিরাই সময়ের সাথে ভালো ফলও পায়। সোনু আর বাণীর সাথেও বাৎসরিক পরীক্ষার সময় ঠিক এমনটাই হলো। আরে, এখনো পড়ছো? চলো গিয়ে খাবার খেয়ে নি। আর একটুখানি প্রজেক্টটা বাকি আছে, না হলে টিচার বকবেন। আর পরের সপ্তাহ থেকে পরীক্ষাও তো শুরু হয়ে যাবে। বাণী খুবই পরিশ্রমী আর সময়ের সদ্ব্যবহারকারী মেয়ে ছিল। আর ওর ভাই সোনু খুবই বেপরোয়া আর বদমাশ ছিল। সব কাজেই ও দেরি করত। তোমার প্রজেক্ট হয়ে গেছে? এত আগে থেকে প্রজেক্ট? ওটা তো 6th পিরিয়ডে দেওয়ার।
এখনো তো 2টা পিরিয়ড বাকি আছে, আমি ঝট করে করে ফেলবো। এবারে এসো তো, খিদে পাচ্ছে আর খেলতেও হবে। আরে সোনু দাঁড়াও, না করলে কিন্তু টিচার বকবেন। সোনু আর বানির বাবা মা সব সময় সোনুকে বানির উদাহরণ দিয়ে বোঝাতেন। দেখো সোনু বাবা, এখন তুমি বড় হয়ে গেছো, খেলাধুলার সাথে সাথে তোমাকে তোমার পড়াশোনাটাও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ মা, কাল থেকে পাক্কা। সোনু, সময়ের সদ্ব্যবহার নিজের বোনের কাছ থেকে শেখো। দেখো, সময় মতন পড়াশোনা করে, সময় মতন খেলাধুলা করে, আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দেয় না। তুমি দেখো, কাল থেকে আমিও এমনটাই করব। এখন খেলতে যাই প্লিজ। সোনু দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত পরীক্ষার দিনও সামনে চলে এলো। সোনু আর বানির পরীক্ষাতে আর মাত্র 2 দিন বাকি ছিল। বাচ্চারা, পরের সোমবার থেকে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে পরীক্ষা দিও। সোনু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে বাবা। তুমি সবসময় আজকের কাজ কালকে করবে বলে রেখে দাও। পড়াশোনায় ফাঁকি দিতে নেই। বানির মতন সব কিছু ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে? আরে বাবা, পরীক্ষা হতে এখনো 2 দিন বাকি আছে, আমি সব পড়ে ফেলবো, সব কিছু। এখন আমি খেলতে যাচ্ছি, না খেললে না আমি পড়াশোনা মন দিয়ে করতেই পারি না। আরে বানি, দেখো না আজকের আবহাওয়াটা কি সুন্দর। চল না কিছুক্ষণ খেলি, পরেও পড়ে নেওয়া যাবে, সব পড়ে ফেলবো। হ্যাঁ, আবহাওয়াটা তো খুব ভালো, কিন্তু আমাকে পড়তে হবে, কাল পরীক্ষা। এই আবহাওয়াতে খেলতে খুব মজা লাগে। তুমি পড়তে থাকো, আমি তো চললাম খেলতে। কিছুক্ষণ পরে বানি দেখলো ওই সুন্দর আবহাওয়া আস্তে আস্তে ঝড়ে পরিণত হচ্ছে, আর আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। এমন মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো বলে। এমন বৃষ্টির আবহাওয়া দেখে বানির চিন্তা হতে লাগলো যে বৃষ্টি শুরু হয়ে গেলে ও পড়া কি করে রিভাইজ করবে, কারণ বৃষ্টি হলে সাধারণত লাইট চলে যায়। ও সোনুকে আওয়াজ দিল, সোনু সোনু শোনো, আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে, হয়তো রাতে লাইটও থাকবে না। খেলা বন্ধ করে আগে এসে পড়া শেষ করো, না হলে কাল পরীক্ষায় কি লিখবে তুমি? চিন্তা করিস না বানি, এই তো সবে দুপুর মাত্র। রাতে বসে ঝটপট সব পড়ে ফেলবো আমি। লাইট যাবে না, আর তাছাড়া বৃষ্টির পরে পড়তে বেশ ভালোই লাগে। আচ্ছা আমি যাচ্ছি, আমার এখন ব্যাটিং করার পালা। সোনু সন্ধে পর্যন্ত খেলতেই থাকলো, কিন্তু ওর চিন্তা তখন বাড়লো যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সোনু খুব ভয় পেয়ে গিয়ে বাড়ি ফিরে এসে দেখলো যে শুধু ওদের বাড়িতেই নয়, পুরো গ্রামেরই লাইট চলে গেছে। এই দেখে সোনু জোরে জোরে কাঁদতে শুরু করলো। কালকে পরীক্ষা, আমার কি হবে? আমি তো এখনো একটুকুও কিছু পড়িনি, আর এখন তো লাইটও নেই, আমি তো ফেল হয়ে যাব। আমি আগেই বলেছিলাম না যে পড়াশোনাটা আগে করে নে। আমি তোমাকে 1 সপ্তাহ আগেই বলেছিলাম যে সময় মতন পড়াশোনা করে নেবে, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না। এখন ভোগো। সরি বাবা, এখন আমি কি করি? আমি কালকেই সব কিছু পড়ে রাখলে ভালো হতো। ও বুঝতে পেরে গেছিল যে ওর নিজের গাফিলতির কারণে ওর কাছে পড়ার সময়টুকু আর কেঁদে কোনো লাভ নেই। এখন বুঝতে পারলি কেন তোকে সকলে বোঝাচ্ছিল? এখন কান্না থামা, চল আমার সাথে। আমি সব কিছু ভালো করে পড়ে নিয়েছি। আমি তোকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেব আর মুখস্থও করিয়ে দেব। চলো। পরের দিন দুজনে মিলে খুশি মনে পরীক্ষা দিতে গেল। যারা করে সময়ের সম্মান, তারাই পরবর্তীকালে হয় মহান। গাট্টুর বুদ্ধি বিবেচনা। সন্ধ্যা হয়ে এসেছিল। গাট্টু চিংকি বন্ধুদের সাথে রাস্তায় সাইক্লিং করতে বেরিয়েছিল। রেড সিগন্যাল দেখেই বাচ্চারা নিজেদের সাইকেল থামিয়ে দেয়।
গাট্টু নোটিস করে বেশ কয়েকজন সিগন্যাল ভেঙে তাড়াহুড়ো করে যাচ্ছিল। কি জানি লোকজন সিগন্যাল ভেঙে কি মজা পায়। সিগন্যাল ভেঙে তারপর অ্যাক্সিডেন্ট করে বসে। রোজ অ্যাক্সিডেন্টের কারণে কত না জানি লোকজনের প্রাণ যায়। তাও সিটিজেন্স কিছুতেই রুল ফলো করে না। সিগন্যালে ট্রাফিক পুলিশ না থাকলে অমনি সিগন্যাল ভেঙে চলে যায়। তখনই বাচ্চাদের কাছে একটা স্কুটার এসে দাঁড়ায়। বাচ্চাদের দেখে স্কুটারওয়ালা হেসে বলে, আরে বাচ্চারা, সিগন্যালের অপেক্ষা করছো কেন? তোমাদের তো সাইকেল আছে, চলে যাও, কেউ কিচ্ছু বলবে না। এই শুনে গাট্টু বলে, না আঙ্কেল, সাইকেল হোক বা মোটরসাইকেল সবার রুলস ফলো করা উচিত। পুলিশের ভয়ে রুলস ফলো করা আর পুলিশ না থাকলে রুলস ভেঙে চলে যাওয়া এটা ঠিক না। রুলস আমাদের সেফটির জন্যই বানানো হয়েছে, রুলস ভাঙা বোকামি। এই শুনে স্কুটারওয়ালা হাসতে শুরু করে। তোমরা খুব বোকা, কোন যুগে বাস করছো তোমরা? আরে সময় কারোর জন্য থেমে থাকে না, তোমরাও থেমে থেকো না, আর আমিও থামবো না। এই বলে স্কুটারওয়ালা তার স্কুটার নিয়ে তাড়াহুড়ো করে চলে যায়। এই দেখো, আর একটা লোক সিগন্যাল ভেঙে চলে গেল। যে যাই বলুক না কেন, আমরা সিগন্যাল ভাঙবো না। আমরা গ্রিন সিগন্যাল পেলে তবেই যাব। সব বাচ্চারা গ্রিন সিগন্যালের অপেক্ষা করতে লাগলো। আর গ্রিন সিগন্যাল পেতেই বাচ্চারা সব আস্তে ধীরে তাদের সাইকেল এগোয় আর সবাই মিলে বেরিয়ে পড়ে। কিছুটা দূর আসতেই বাচ্চারা দেখলো রাস্তার এক জায়গায় ভিড় জমেছিল। সেই ভিড় পুরো রাস্তা ব্লক করে রেখেছিল। বাচ্চারা ব্রেক দিয়ে সাইকেল থামায়। মনে হচ্ছে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো আমাদের এগিয়ে গিয়ে দেখা উচিত। বাচ্চারা রাস্তার পাশে সাইকেলটা রাখে আর ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করে। ভিড়টা বেশ গভীর ছিল আর বাচ্চাদের কেউ ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এই বাচ্চারা, ভেতরে কোথা থেকে চললে? যাও এখান থেকে, চলে যাও। তাও বাচ্চারা কোনো রকম ভিড় ঠেলে ভেতরের দিকে এগিয়ে চলে। ভেতরের দিকে তাকাতেই গাট্টু, চিঙ্কি এবং বাকি বাচ্চারা চমকে ওঠে, কারণ ওই মানুষটাই স্কুটারের নিচে আহত হয়ে চাপা পড়েছিল, যে ওই সময় সিগন্যাল ভেঙে চলে গেছিল। আরে এ তো সেই সিগন্যালের ওই কাকুটা। উনি ঠিকই বলেছিলেন, সময় কারোর জন্য থেমে থাকে না, ওনার জন্যও থেমে থাকেনি। যে স্কুটারওয়ালা বেশ আহত হয়ে স্কুটারের নিচে চাপা পড়ে আছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, বরং সবাই মিলে মোবাইলে তার ভিডিও রেকর্ড করছে, কেউ ফটো তুলছে। এই দেখে গাট্টুর মন খারাপ হয়ে যায়। আমাদের এনাকে সাহায্য করা উচিত। কি বলছিস ভাই? চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমাদের এই ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। না হ্যারি, আমরাও যদি অন্য লোকজনদের মতো ভাবি তাহলে এদের মধ্যে আর আমাদের মধ্যে কি বা পার্থক্য থাকলো? এরা তো নির্লজ্জের মতো ভিডিও রেকর্ড করছে, কিন্তু আমরা তো লেখাপড়া জানা ছেলে মেয়ে। আমরাও এনার সাহায্য না করলে ইনি মারা যাবেন। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আমাদের সাহায্য করা উচিত। চিঙ্কি, তুমি অ্যাম্বুলেন্সে কল করো, আমরা স্কুটিটা সরাই। তারপর গাট্টু, হাড়ি এবং বাকি বন্ধুরা মিলে স্কুটারের কাছে গিয়ে স্কুটারটাকে সরায়। স্কুটারটা বেশ ভারী ছিল, ওরা তো স্কুটার নাড়াতেও পাচ্ছিল না। তাও বাচ্চারা অনেক শক্তি দিয়ে স্কুটারটাকে দাঁড় করায়। তারপর গাট্টু স্কুটারওয়ালাকে ওঠায়, চিঙ্কি জল নিয়ে আসে আর গাট্টু তাকে জল খাওয়ায়। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? কিন্তু আঙ্কেল কথা বলার মতো অবস্থায় ছিল না। উনি বেশ আহত হয়েছে, আমি 108-এ ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স এক্ষুনি এসে পড়বে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, আঙ্কেলকে হাসপাতালে নিয়ে যায়। এবার গাট্টু, চিঙ্কি এবং বাকি বাচ্চাদের আশেপাশে ভিড় জমে গিয়েছিল এবং লোকজন ওদের তারিফ করতে লাগলো। বাচ্চারা, তোমরা অনেক ভালো কাজ করেছো, আমি তোমাদের সাথে সেলফি নিতে চাই। এই কথা শুনে গাট্টু রেগে যায়। লজ্জা লাগে না আপনাদের? আপনারা শুধু সেলফি আর ভিডিও তুলতেই ব্যস্ত। ওই আঙ্কেল স্কুটারে চাপা পড়েছিলেন আর আপনারা সবাই মোবাইলে ভিডিও তুলছিলেন। অ্যাক্সিডেন্ট কোনো খেলা বা তামাশা নয়, এটা খুব সিরিয়াস ব্যাপার। আমরা বাচ্চারা স্কুটার ওঠাচ্ছিলাম আর আপনারা তামাশা দেখছিলেন। কে বলতে পারে যদি কাল আপনার সাথে এই দুর্ঘটনা ঘটতো আর কেউ আপনার সাহায্য করতে এগিয়ে না আসে এবং মোবাইলে ছবি তোলে, তখন আপনার কেমন লাগবে? একটু তো সিরিয়াস হওয়ার চেষ্টা করুন এবং একজন ভালো নাগরিক হয়ে বাকিদের সাহায্য করুন। গাট্টুর কথা শুনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রত্যেক কটা লোক লজ্জা পেয়ে যায় এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
গরমের ছুটি চলছিল। ছুটিতে গাট্টু খালি ডিটেকটিভ গল্প পড়ছিল। ডিটেকটিভ গল্প পড়া আর ডিটেকটিভের মতো চিন্তাভাবনা করা গাট্টুর অভ্যেস হয়ে গিয়েছিল। এক রাতের গল্প, গাট্টু চিঙ্কি তাদের সোসাইটির অন্যান্য বাচ্চাদের সাথে সাইক্লিং করছিল। সাইকেল চালাতে চালাতে বাচ্চারা কিছুটা দূরে এসে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চলো এখন বাড়ি যাই, কাল আবার আসবো। তখনই তাদের সামনে দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক কর্নারের এটিএম এর দিকে যান। বয়স্ক ভদ্রলোকের পেছন পেছন একটা বাইকও এটিএম এর সামনে গিয়ে দাঁড়ায়, আর হেলমেট পরা ব্যক্তিটি বাইক থেকে নেমে এটিএম এর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টুও ওই হেলমেট পরা লোকটাকে নোটিস করে। কি ব্যাপার গাট্টু, কি ভাবছিস কি তুই? ওই এটিএমটা দেখেছিস? আমাদের সামনে দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক এটিএম থেকে টাকা তুলে নিয়ে গেলেন, আর তার ঠিক পিছন পিছন একজন বাইকে করে এসে এটিএম এর বাইরে দাঁড়িয়ে পড়লো। কিছু তো গোলমাল আছে, ও টাকা তুলতে এসেছে হয়তো। না চিঙ্কি, ওনার হাঁটা দেখে মনে হলো উনি ওই বয়স্ক ভদ্রলোকের পিছন ধরেছেন। ওর বাইকটা দেখেছো তোমরা? বাইকের নাম্বার প্লেটটা পুরো সাদা, কোনো নাম্বার নেই। এরকম বাইক তো শুধু চোর ডাকাতরাই ব্যবহার করে। বাচ্চারা বাইকের নাম্বার প্লেট দেখে, সত্যি সেখানে কোনো নাম্বার ছিল না। হ্যাঁ, নাম্বার প্লেটে তো নাম্বার নেই। বিনা নাম্বারওয়ালা প্লেটের বাইকদের তো শহরে ঢোকা অ্যালাউ নেই, তাহলে এত দূর পৌঁছালো কি করে? আরো একটা কথা, উনি এটিএম এর বাইরে হেলমেট পরে দাঁড়িয়ে আছেন। এটিএম এ মুখ ঢেকে যাওয়া অ্যালাউড নয়, তাও উনি হেলমেট পরে আছেন। তার মানে নিজের চেহারা ঢাকার জন্য উনি হেলমেট পরে আছেন। কিন্তু উনি আসলে কি চান? উনি টাকাটা ছিনতাই করতে চান। যেই ওই বয়স্ক ভদ্রলোক টাকা নিয়ে বেরিয়ে আসবেন, অমনি উনি টাকাটা ছিনিয়ে বাইক নিয়ে পালিয়ে যাবেন। আমি একবার ওনার বাইকটা দেখে আসি। আমিও যাব না, ওনার সন্দেহ হবে, আমি একাই যাই। গাট্টু চুপচাপ লুকিয়ে বাইকটার কাছে গিয়ে মন দিয়ে বাইকটাকে দেখতে শুরু করলো। লোকটা বাইকের চাবি ওখানে রেখেই চলে গিয়েছিল। ও, চাবিটা রেখে গেছে যাতে টাকাটা ছিনতাই করার পর চাবির ঝামেলায় না থাকে। তাড়াতাড়ি বাইক স্টার্ট করে যাতে পালিয়ে যেতে পারে। গাট্টু নাম্বার প্লেটে হাত দিতেই সে দেখে যে নাম্বার প্লেট কিছুক্ষণ আগেই সাদা রং করে নাম্বার লুকিয়ে রাখা হয়েছে। গাট্টু বাইকের সিট ওঠাতেই দেখে ভেতরে অনেক অস্ত্র লুকিয়ে রাখা আছে। গাট্টু পুরো খেলাটা বুঝে যায় আর বাইকের চাবি নিয়ে বন্ধুদের কাছে ফিরে আসে। এ নিশ্চয়ই চোর, আমি বাইকের চাবিটা নিয়ে এসেছি। আমরা তো ওর সাথে লড়তে পারবো না, কিন্তু ও বাইক নিয়ে পালাতেও পারবে না। হরি, এক কাজ কর, তুই যা পুলিশকে খবর দে, আর বাকিরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আমরা ওকে কিছুতেই পালাতে দেব না। আর তারপর হাড়ির সাথে সাথে বাকি বাচ্চারাও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। গাট্টু লক্ষ্য করে যে ওই ভদ্রলোক টাকা তুলে এটিএম থেকে বেরোয়। অমনি চোর হাত থেকে সব টাকা নিয়ে নেয়। ছাড়ো, হেল্প হেল্প! চোর দৌড়াতে দৌড়াতে বাইকের কাছে এসে দেখে বাইকে চাবি নেই। পালাও, চোর ধরো! চোর ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। গাট্টুও সাইকেল নিয়ে চোরের পেছন পেছন যায়। দাঁড়াও, তুমি বেশি দূর পালাতে পারবে না। এই কথা শুনে চোর আরো তাড়াতাড়ি দৌড়াতে শুরু করে। তখনই চিঙ্কি এবং বাকি বাচ্চারা গাট্টুর সাথে সাথে চোরের পিছু নেয়। দাঁড়াও, তুমি বাঁচতে পারবে না। চোর আরো জোরে দৌড়াতে শুরু করে। অমনি সামনে থেকে একটা পুলিশের গাড়ি আসে আর চোর দাঁড়িয়ে পড়ে। ওর পালানোর পথ ছিল না। হাড়ির সাথে সাথে পুলিশও গাড়ি থেকে নামে এবং চোরকে ধরে ফেলে। কিরে, খুব মিল খাওয়ার শখ? চল টাকা বার কর। চোর পুলিশকে সব টাকা দিয়ে দেয়। তখনই বয়স্ক ভদ্রলোক আসেন এবং কাঁদতে শুরু করেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমার স্ত্রী সিটি হসপিটালে অ্যাডমিট রয়েছে, এই টাকাটা ওর চিকিৎসার জন্য ছিল। থ্যাংক ইউ আমাদের না, এই বাচ্চাদের বলুন, এদের কারণেই একে ধরতে পেরেছি। চল হেলমেট খোল। চোর হেলমেট খুলতেই বয়স্ক ভদ্রলোক চমকে গেলেন। আরে, আমি একে চিনি, এ তো সিটি হসপিটালের সিকিউরিটি গার্ড। আরে এই তো আমাকে এটিএম এর অ্যাড্রেস বলেছিল। স্যার, এ
এর বাইক এটিএম এর সামনে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এর বাইকটাও কারোর কাছ থেকে চুরি করা। আপনি দেখে নিন। থ্যাঙ্কস। শহরের সব নাগরিকরা যদি তোমাদের মতো সতর্ক এবং সাহসী হতো তাহলে ক্রিমিনালরা ক্রাইম করার আগে 100 বার ভাবতো। এই সাহসী বাচ্চাদের জন্য একটা হাততালি তো হয়ে যাক। আর এরপর ইন্সপেক্টর, বয়স্ক ভদ্রলোক এবং পুলিশের সব ফোর্স গাট্টু আর তার বন্ধুদের জন্য হাততালি দিতে থাকে। আর এই দেখে বাচ্চারা খুশি হয়ে যায়। গাট্টু আর গোলাপি পরি। একদিন গাট্টু খুব মন খারাপ করে বসেছিল। ওর ঘরের কোনো কাজে ইচ্ছে হচ্ছিল না। তাই গাট্টু ভাবলো যে পেইন্টিংই করা যাক। গাট্টু নিজের ড্রয়িং শিটে পেইন্টিং করতে শুরু করলো। আর পেইন্টিংয়ে ও সুন্দর সুন্দর প্রজাপতি আঁকলো। আর আঁকলো একটা সুন্দর গোলাপি পরি। গাট্টু পেইন্টিং করতে করতেও কে জানে ওর কি কথা নিয়ে মন খারাপ ছিল। তখনই গাট্টুর চোখ দিয়ে এক ফোঁটা জল ওই পরীর পেইন্টিং এর উপর পড়ল। আর চোখের জল পড়তেই ওই পেইন্টিং থেকে অনেক গোলাপি ধোঁয়া বের হতে থাকলো। আর ওই ধোঁয়া দেখে গাট্টু ভয় পেয়ে গেল। ও চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরে যখন গাট্টু নিজের চোখ খুলল তখন ও দেখল ওর সামনে একটা গোলাপি পরী দাঁড়িয়ে আছে। পরীটা একদম সেরকমই যেমনটা ও পেইন্টিংয়ে এঁকেছিল। গাট্টু ওকে জিজ্ঞেস করলো, তুমি কে গো? আমি হলাম ক্যান্ডি, ওই গোলাপি ক্যান্ডি যাকে তুমি এখনই বানিয়েছিলে। গাট্টু নিজের চোখ বড় বড় করে ওই পেইন্টিংকে ওই পরীর সাথে কম্পেয়ার করতে শুরু করলো। আরে হ্যাঁ, তুমি তো এটাই গোলাপি পরী। কিন্তু তুমি এখানে কেন এসেছো? যেই বাচ্চারা দুঃখী হয় তাদের আমি গোলাপি ক্যান্ডি দেওয়ার জন্য এসেছি। গাট্টুর মুখে এক গাল হাসি ফুটলো। সত্যি তুমি আমাকে পিঙ্ক ক্যান্ডি দেবে? কিন্তু তার আগে তোমাকে আমায় বলতে হবে কি তুমি এত দুঃখী কেন। গাট্টুর আবার মন খারাপ হয়ে গেল। আর গাট্টু বলল, মা বলেছে যে মা এবারে আমাকে মামা বাড়ি নিয়ে যাবে না। কেন? এবারে মা শুধু চিঙ্কিকে সাথে নিয়ে যাচ্ছে। আর এমনি কেন? কারণ মা বলছে যে তুমি অনেক দুষ্টু হয়ে গেছো গাট্টু। না বড়দের কথা শোনো, না তো ওদের সম্মান করো। এইবার তোমাকে দিদার বাড়ি নিয়ে যাব না। চিঙ্কি, চিঙ্কি কিছু করো না, নাহলে মা আমাকে এবারে মামা বাড়ি নিয়ে যাবে না। আর না গেলে আমি গাছের পেয়ারা আর আম কি করে খাবো? গাট্টু, এইবার মা তোমার থেকে অনেক রাগ আছে। মনে হয় এবার মা সত্যি তোমাকে বাবার কাছে ছেড়ে যাবে। কিন্তু না গাট্টু, একটা কাজ করো, তুমি নিজের হলিডে হোমওয়ার্ক পুরো করে নাও। হতে পারে মা তোমাকে খুশি হয়ে তোমাকে সঙ্গে নিয়ে চলুক। আর যদি তাও না নিয়ে যায়? তাহলে কোনো চমৎকারই তোমাকে দিদার বাড়িতে নিয়ে যেতে পারবে। চিঙ্কি বলছিল যে কোনো চমৎকারই আমাকে মামা বাড়ি নিয়ে যেতে পারে। চিঙ্কি একদম ঠিক বলেছে। তো চলো চমৎকার করি। গাট্টু, যদি তোমাকে দিদার বাড়ি যাওয়ার আছে তাহলে তোমাকে আমার সব কথা শুনতে হবে। সবথেকে প্রথমে তোমাকে নিজের প্রতিদিনের হোমওয়ার্ক টাইম দিয়ে শেষ করে 1 ঘন্টা মা আর দাদির সঙ্গে থাকতে হবে। আর বাবার ফাইলগুলো টেবিলের মধ্যে ঠিক করে রাখতে হবে। ঠিক আছে, এবার চলি আমি। আর হ্যাঁ, মনে রেখো আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। এই বলে পরি হঠাৎ করে উধাও হয়ে গেল। আর যেখান থেকে এসেছিল ওখানেই চলে গেল। গাট্টু নিজের ড্রয়িং বুক বন্ধ করলো আর ওখানেই শুয়ে পড়ল। গাট্টু ঘুমিয়েছিল। তখনই শুনতে পেল যে বাইরে থেকে ঠাকুমা কাউকে সাহায্যের জন্য ডাকছিলেন। কেউ আছে চিঙ্কি? গাট্টু। গাট্টু ঠাকুমার আওয়াজটাকে না শোনার ভান করলো আর আবার ঘুমিয়ে পড়ল। তারপর গাট্টু আবার একটা আওয়াজ শুনতে পেল। ওঠো, ওঠো গাট্টু। গাট্টু বুঝতে পারছিল না যে এই আওয়াজটা কোথা থেকে আসছিল আর কার এটা।
তারপর ওর লক্ষ্য গেল ওর পকেটের ওপর। এ কি, পরি গাট্টুর পকেটে বসেছিল। আমি বলেছিলাম না আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। যাও, বাইরে ঠাকুমা তোমাকে ডাকছে। বাইরে গেলে ঠাকুমা নিশ্চয়ই কিছু না কিছু কাজ দিয়ে দেবে আমাকে। গাট্টু, চমৎকার হতে দেখতে চাও না? এ কথা শোনা মাত্রই গাট্টু সঙ্গে সঙ্গে বাইরে চলে গেল। গাট্টু, গাট্টু, আমার দুধের সময় হয়ে গেছে, বাড়িতে কেউ নেই, আমাকে একটু দুধটা এনে দাও। গাট্টু, চলো রান্নাঘরেতে। কিন্তু এটা তো ঠান্ডা, মা গ্যাস জ্বালাতে বারণ করেছে। এবার আমি কি করি? ঠাকুমার খিদে পেয়েছে। আরে এ কি, তুমি জাদুও জানো? একটা কাজ করো, ঠাকুমার থেকে বলো কি আজকে এই ছাঁচটা খেয়ে নো। এটাই ঠিক হবে, আর ছাঁচ তো ঠান্ডাই খাওয়া হয়। ভালো হলো কি তুমি আমার জন্য ছাঁচ এনেছো, আমার কালকে দিয়ে ইচ্ছে করছিল ছাঁচ খাওয়ার। ক্যান্ডি, শোনো না, আমি বাসনগুলো ধুয়ে ফেলি? না গাট্টু, এখনো তুমি অনেক ছোট হচ্ছ, তাই জন্য আমি এই কাজেতে তোমার সাহায্য করব। ঠিক আছে, ততক্ষণে আমি এই জিনিসগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি, মা দেখলে খুব খুশি হবেন। একদিন বাড়িতে গাট্টু আর ঠাকুমা ছাড়া আর কেউ ছিলেন না। চিঙ্কি আর গাট্টুর মা বাবা বাজারে গেছিলেন, আর ঠিক তখনই গাট্টু বাইরে থেকে ঠাকুমার আওয়াজ শুনতে পেল। আরে, এ তো ঠাকুমার কাশির আওয়াজ। আমি ঠিক আছি গাট্টু, তুমি পড়াশোনা করো। গাট্টু ভয় পেয়ে যায় আর সেই পরীকে ডাকে, ক্যান্ডি, ক্যান্ডি, ঠাকুমার শরীরটা মনে হয় খারাপ, এখন কি করি? এটা বলার পরেও ক্যান্ডি কিন্তু আসে না। ক্যান্ডি, ও সঙ্গে সঙ্গে দৌড়ে কিচেনে যায় আর ঠাকুমাকে ওনার ওষুধ এনে দেয়। কিছুক্ষণের মধ্যেই গাট্টুর মা বাবা বাড়ি ফিরে আসেন আর ঠাকুমা ওনাদের পুরো কথাটা বলেন। আপনাকে এমনি ছেড়ে আমরা গাট্টু দিদার বাড়িতে যাব না মা। আমি এখন ঠিক আছি, তোমরা সবাই যাও। আর হ্যাঁ, গাট্টুকেও সঙ্গে নিয়ে যাও, না হলে এদিকে বোর হয়ে যাবে। না ঠাকুমা, তোমাকে এই অবস্থায় ছেড়ে আমরা কোথাও যাব না। এইবার গরমের ছুটিটা আমরা তোমার সাথেই কাটাবো। গাট্টু ঠিক বলছে মা, ছুটির আনন্দ তো বাড়িতেও ওঠানো যায়। গট্টু, তোমার উপরে আমাদের গর্ব হয় যে তুমি আজ একা ঠাকুমার খেয়াল রেখেছো। গাট্টু, এটা তো সত্যি চমৎকার হয়ে গেল। আর এইভাবেই সত্যি চমৎকার হলো। গাট্টুর মা আর ঠাকুমা মিলে গাট্টুকে খুব ভালোবাসলেন, আর ও বুঝতে পারল যে বড়দের সম্মান আর ওনাদের খেয়াল রাখলে ওনারা শুধু খুশিই হন না, বরং এরকম করলে ছোটরা বড়দের আশীর্বাদও প্রাপ্তি করে। এই গল্পের সারমর্ম হলো যে সর্বদা বড়দের সম্মান করা উচিত। গাট্টুর নতুন সাইকেল। সব বাচ্চারই ছোটবেলায় একটা কমন স্বপ্ন থাকে যে তার কাছেও তার নিজের সাইকেল থাকবে। গাট্টু সাইকেল চালাচ্ছিল, পুরো সোসাইটিতে শুধুমাত্র তার কাছেই সাইকেল ছিল। হারি, গুড্ডু আর চিঙ্কি সবাই তার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকিয়েছিল। পুরো সোসাইটিতে শুধু ওর কাছেই সাইকেল আছে তো, তাই ওর এত অহংকার। গাট্টু দাঁড়াও, এক রাউন্ড আমাকেও চালাতে দাও। কিন্তু গাট্টু নিজের সাইকেল কাউকে কেন দেবে? সব বাচ্চারা গাট্টুর পেছন পেছন দৌড়াতে শুরু করলো, আর গাট্টুর খুব মজা লাগছিল। সে তাড়াতাড়ি প্যাডেল করে সাইকেল চালাচ্ছিল, আর বাকি বাচ্চারা তার পেছন পেছন দৌড়াচ্ছিল। গাট্টু প্লিজ, প্রমিস, শুধু এক রাউন্ড। গাট্টু হাড়ির দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাচ্ছিল। তখনই সে ওয়াচম্যান আঙ্কেলকে সামনে হাঁটতে দেখে। গাট্টু জোরে জোরে সাইকেলের বেল বাজাতে শুরু করে, আর সাইকেলের স্পিডও কমে যায়। যেই বাচ্চারা পেছনে দৌড়াচ্ছিল তারা গাট্টুর সাইকেল প্রায় ধরে ফেলেছিল। আঙ্কেল সরে যান, আঙ্কেল। সাইকেলের বেলের আওয়াজ বেড়েই চলে, বেড়েই চলে। হঠাৎ গাট্টুর ঘুম ভেঙে যায়। গাট্টু বিছানার ওপর উঠে বসে। ও শিট, স্বপ্ন ছিল। আরে কিন্তু
সাইকেলের বেলের আওয়াজ এখন আমার কানে কেন বাজছে? একটানা সাইকেলের বেলের আওয়াজ শোনা যাচ্ছিল। এটা গাট্টুর স্বপ্ন থেকে নয়, বাইরে থেকে আসছিল। গাট্টু গ্যালারির দিকে দৌড়ালো। ও নিচে তাকাতেই দেখলো হাড়ি ওর নতুন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর বেল বাজাচ্ছে। হরির কাছে সাইকেল? গাট্টু দৌড়ে নিচে হাড়ির কাছে গেল। কেমন লাগলো? খুব সুন্দর রে। কবে কিনলি? কাল অবধি তো তোর কাছে সাইকেল ছিল না। এই শুনে হাড়ি অহংকার করে বলল, বাবা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে, কাল রাতেই নিয়ে এসেছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, সকালে চোখ খুলে দেখি সামনে সাইকেলটা রাখা আছে। তুই অনেক লাকি রে, তোর কাছে এখন নিজের সাইকেল আছে। আমাকে একবার দে, আমি শুধু এক রাউন্ড মেরে আসি। আমি সাইকেল চালাতে পারি, আমাকে হর্ষদা শিখিয়ে দিয়েছিল। স্বপ্নেও ভাবিস না, মা কাউকে সাইকেল দিতে মানা করেছে। প্লিজ এক রাউন্ড, প্লিজ, প্রমিস, শুধু একবার। কিন্তু হাড়ি কিছুতেই রাজি হলো না আর গাট্টু রেগে গেল। ঠিক আছে, আমিও নিজের সাইকেল তোমাকে ধরতেও দেব না। কোথায়? স্বপ্নে? গাট্টু আরো রেগে গেল আর হাড়ি অহংকারের সাথে তার নতুন সাইকেল নিয়ে চলে গেল। দেখিস, আমার কাছে তোর থেকেও ভালো সাইকেল থাকবে। গাট্টু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। বাবা, মা আর চিঙ্কি হলে বসেছিল। কোথায় চলে গিয়েছিলিস? এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে, আমাদের খাওয়া হয়ে গেছে। কিন্তু গাট্টু খুব রেগে ছিল। আমি ব্রেকফাস্ট করব না, আমি আজ না কিছু খাবো না কিছু করব। আরে হঠাৎ করে তোর আবার কি হলো? এখন তো হরির কাছেও নতুন সাইকেল আছে, ওর বাবাও কি গিফট করেছে। এখন সোসাইটিতে শুধু আমার কাছেই সাইকেল নেই। এই বলে গাট্টু কাঁদতে শুরু করে। সকাল হতে হতেই সাইকেলের বায়না শুরু। এবার কান্নাকাটি বন্ধ করো। সবার কাছে যা আছে সেটা তোমার কাছেও থাকতে হবে তার কোনো মানে নেই। তোমার কাছেও এরকম অনেক খেলনা আছে যা অন্য কারোর কাছে নেই। আমাদের কাছে সব থাকতে হবে তার কোনো মানে নেই। বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি বড় হয়ে গেলে তুমি আমাকে সাইকেল কিনে দেবে। বাবা, তুমি একটু বড় হলেই তোমাকে সাইকেল কিনে দেবো। তুমি সব সময় একই কথা বলো। এরকম চলতে থাকলে আমি বড় নই, বুড়ো হয়ে যাব। এই কথা শুনে মা, বাবা আর চিঙ্কি হাসতে শুরু করে দেয় আর গাট্টু আরো রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। সারা দিন গাট্টু নিজের ঘরে কান্নাকাটি করে। সে স্নান, খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। গাট্টু, দরজাটা খোল বাবা। ভালো ছেলেরা জেদ করে না। আমি ভালো ছেলে নই, আমি যখন বড় হয়ে যাব আমি তখন ভালো ছেলে হয়ে যাব। এই কথা শুনে মায়ের মন খারাপ হয়ে যায় আর সে বাবার কাছে গিয়ে বলে, ও তো জেদ ধরে বসে আছে, ওকে একটা সাইকেল কিনেই দিই। সবার কাছে সাইকেল আছে, বেচারারও নিশ্চয়ই সাইকেল চালাতে ইচ্ছে করে। এই ব্যাপারে বাবা কিছু বলার আগেই চিঙ্কি চিৎকার করতে শুরু করে দেয়। ওকে সাইকেল কিনে দিলে আমাকেও সাইকেল কিনে দিতে হবে। নাও, এবার এই ডিমান্ড মেশিনও শুরু করে দিল। এবার কি করব? চিঙ্কি, তুমি তো সাইকেল চালাতে পারো না। গাট্টুকে সাইকেল কিনে দেওয়ার পর ও তোমাকে শিখিয়ে দেবে। যখন তুমি সাইকেল চালাতে শিখে যাবে তখন তোমাকেও সাইকেল কিনে দেওয়া হবে, ঠিক আছে? চিঙ্কি শান্ত হতেই বাবা গাট্টুর রুমে যায়। ওকে বুঝিয়ে সুঝিয়ে ব্রেকফাস্ট করিয়ে দুজনে মিলে মার্কেটে যায়। মার্কেটে অনেক সুন্দর চকচকে সাইকেল ছিল, কিন্তু গাট্টু তাও হাড়ির থেকে ভালো সাইকেল কেনার ইচ্ছে ছিল। ও দামি গিয়ারওয়ালা সাইকেল পছন্দ করে। গাট্টু, এটা তো অনেক দামি। তাতে কি হয়েছে বাবা, আমরা তো একবারই সাইকেল কিনবো, রোজ রোজ তো আর কিনবো না। আমার এই সাইকেলটাই চাই। ঠিক আছে দাদা, এই সাইকেলটা দিয়ে দিন। আর তারপর বাবা আর গাট্টু সাথে সাথে সাইকেলও তাদের বাড়িতে এসে পৌঁছায়। মা সাইকেলের পুজো করার পর গাট্টু সাইকেলে চেপে বেরিয়ে পড়ে। গাট্টু এখন আনন্দের সাথে হাওয়ায় উঠছিল। গাট্টু রোজ যে স্বপ্ন দেখতো তা এতদিনে স্বপ্ন পূরণ হলো। গাট্টুর সাইকেল সবার থেকে আলাদা ছিল, সবার থেকে ভালো ছিল। সব বাচ্চারা বড় বড় চোখ করে গাট্টুর দিকে তাকিয়েছিল। গাট্টু, তুই আমার সাইকেলটা চালা, আমি তোর সাইকেলটা চালাই। স্বপ্নেও ভাবিস না আমি আমার সাইকেল কাউকে দেব না। গিয়ারওয়ালা সাইকেল বলে এত অহংকার করছে। যেই এই কথা মায়ের কাছে গেল, মা বলল, গাট্টু, এটা ঠিক না বাবা। কেউ আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমাদের তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করা উচিত।
আমাদের কাছে যা আছে তা নিয়ে আমাদের কখনো অহংকার করা উচিত নয়। যেরকম হর্ষদা, ও যদি তোমাকে সাইকেল না দিত তাহলে তুমি কেমন করে সাইকেল চালানো শিখতে? তুমিও হর্ষদার মতো হও আর চিঙ্কিকে সাইকেল চালাতে শেখাও। সরি মা, আমি আর কোনোদিন এরকম করব না। চল চিঙ্কি। তারপর আর কি, চিঙ্কি সাইকেলে বসে গাট্টুর কাছে সাইকেল শিখতে শিখতে খুব মজা পেতে লাগলো। থান্ডার স্টর্ম, সন্ধে হয়ে গিয়েছিল আর গাট্টু চিঙ্কি প্লেগ্রাউন্ডে খেলছিল। তখনই হঠাৎ করে ওরা দেখল যে আকাশে কালো মেঘ ছেয়ে আছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছিল। তারপর মা বাড়ির থেকে বেরোলো। চিঙ্কি, তাড়াতাড়ি ঘরে ঢোকো, আমার মনে হয় ঝড় আসছে। গাট্টু আর চিঙ্কি মার কথা শুনে দৌড়ে মার কাছে চলে যায়। এখন মা, গাট্টু আর চিঙ্কি তিনজনে ঘরের গেটের কাছে দাঁড়িয়ে আকাশে দেখছিল। তখনই ওখানে জোরে জোরে বৃষ্টি হতে শুরু করে। গাট্টু, চিঙ্কি, চলো আমরা তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকি। মা চলো। যেই তিনজনে ঘরের ভেতরে ঢোকে, ওরা জোরে একটা বজ্রপাতের আওয়াজ শুনতে পায়। আর কিছু সেকেন্ড পরে ঘরের সব লাইট নিজের থেকে অফ হয়ে যায়। ভয়ের চোটে গাট্টু আর চিঙ্কি মার সঙ্গে জড়িয়ে ধরে। মা, এইটা কি হলো? হঠাৎ লাইট চলে গেল, আমার তো খুব ভয় করছে মা। হ্যাঁ মা, এই হঠাৎ করে লাইট কেন চলে গেল? গাট্টু অন্ধকারকে ভীষণ ভয় পায়। আরে গাট্টু, তুমি ভয় পেও না। চিঙ্কি মা, আমার মনে হয় বৃষ্টির জন্যে শর্ট সার্কিট হয়েছে, সেটা থেকে সব ঘরের লাইটও চলে গেছে। লাইট তাড়াতাড়ি চলে আসবে, তোমরা চিন্তা করো না। মা, আমার খুব ভয় করছে, এখানে কত অন্ধকার। মা, আমরা মোমবাতি জ্বালাই, তার থেকে একটু আলো হয়ে যাবে আর গাট্টু ভয়ও পাবে না। হ্যাঁ চিঙ্কি, এইটা তুমি ঠিক বলেছ। চলো তো আমরা মোমবাতি খুঁজে আনি। মা নিজের ফোনে টর্চটা জ্বালায় আর গাট্টু চিঙ্কিকে লিভিং রুমে বসিয়ে বেডরুমে ক্যান্ডেলস আনতে চলে যায়। গাট্টু, চিঙ্কি, দেখো আমি ক্যান্ডেলস এনেছি, চলো এবার আমরা এটাকে পুরো লিভিং রুমে লাগিয়ে দেব, যার থেকে এখানে আলো হয়ে যাবে। গাট্টু আর চিঙ্কি মার সাথে ক্যান্ডেলস লাগানো সাহায্য করে। তখনই জোরে বিদ্যুৎ চমকায়, সবাই ভয় পেয়ে যায়। তখনই কেউ দরজার কড়া নাড়ায়। আরে চিঙ্কি, এই খারাপ আবহাওয়াতে কে আসলো? আবার কোনো ভূত নয় তো? আরে গাট্টু, তুমি এইসব কথা বলে আমাদেরকে কেন ভয় পাড়াচ্ছ? নিশ্চয়ই অন্য কেউ এসেছে। বাচ্চারা, ভূত বলে কিছু হয় না। আমি এখন দরজা খুলছি আর দেখি কে এসেছে। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। মা যেই দরজা খুলে একটু পেছনে সরে, মা দেখে দরজায় কেউ ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের জন্য তার চেহারা দেখা যাচ্ছিল না। গাট্টু আর চিঙ্কি ভয়ের চোটে চোখ বন্ধ করে ভূত ভূত চেঁচাতে শুরু করে। মা ওদেরকে শান্ত করায়। আরে বাচ্চারা, কোনো ভূত ভূত না, একটু চোখটা খুলে এদিকে তাকাও। গাট্টু আর চিঙ্কি নিজের চোখ খোলে আর সামনে দেখে, সামনে আর কেউ না, ওদের পাপা ছিল। গাট্টু, চিঙ্কি, তোমরা আমাকে ভূত কি করে ভাবলে? হ্যাঁ? মা হাসতে শুরু করে। বাবা, লাইট যাওয়ার কারণে আমরা ভয় পেয়ে গেছিলাম না, আর অন্ধকারে তোমাকে দেখে আরো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ বাবা, এমনই হয়েছিল, কিন্তু তুমি তো পুরো ভিজে গেছো। তুমি শার্ট চেঞ্জ করে নাও বাবা, নাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। এইটা শুনে বাবাও হাসতে শুরু করে দেয় আর টর্চ নিয়ে কাপড় চেঞ্জ করতে চলে যায়। যখন ও ফেরে তখন দেখে গাট্টু, চিঙ্কি আর মা পুরো লিভিং রুমে ক্যান্ডেলস জ্বালিয়ে দিয়েছে। পাশের পোলে ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার কারণেই লাইনটা গেছে, আর তাকে ঠিক হতে 4-5 ঘন্টা সময়ও লাগতে পারে। এইটা শুনে মা একটু চিন্তিত হয়ে যায়। এবার আমি খাবার কি করে বানাবো, আর বাড়ির অন্য সব কাজ কি করে হতে পারবে? আরে চিন্তা করো না, আজকে আমরা তোমাকে সাহায্য করব। এইটা শুনে গাট্টু আর চিঙ্কিও খুব এক্সাইটেড হয়ে যায়। হ্যাঁ মা, আমরা সবাই হেল্প করব। এটা বলে গাট্টু আর চিঙ্কি মার সাথে কিচেনে ক্যান্ডেল লাগানোর সাহায্য করে আর বাবা ভেজিটেবলস কাট করে। যেই কিছুক্ষণে খাবার রেডি হয়, গাট্টু আর চিঙ্কি লিভিং রুমের ডাইনিং টেবিলে এনে রেখে দেয়। তখনই হঠাৎ করে আবার বজ্রপাত হয় আর গাট্টু চিঙ্কি ভয় পেয়ে যায়। গাট্টু চিঙ্কিকে ভয় পেতে দেখে মা আর বাবা চিন্তায় পড়ে যায়। তখনই বাবা একটা আইডিয়া পায়।
খাবার খাওয়ার সময় তুমি কি কোনো স্টোরি শুনতে চাও নাকি? কেমন স্টোরি বাবা? বাবা, এটা কি কোনো হরর স্টোরি হবে? আরে না না বাচ্চারা, এটা হরর স্টোরি নয়, এটা আমার ছোটবেলার কথা বলবো, ঠিক তোমাদেরই মতো। বাবা, আমরা যখন ছোট ছিলাম সেখানে স্টোরি কি? হ্যাঁ বাচ্চারা, যখন আমি তোমার বয়সের ছিলাম তখন আমি আমার বাবা মার সঙ্গে গ্রামে থাকতাম। সেইখানে লাইট মাঝে মাঝেই আসে। বাবা, তুমি টিভি কি করে দেখো? আমাদের এখানে যদি লাইট আসলো না তাহলে তো আমরা নিজের ফেভারিট শো মিস করে দেব। হ্যাঁ বাবা, আজও আমরা টিভি দেখতে দেখতে ডিনার করতে পারবো না। আমাদের ফেভারিট শো মিস হয়ে যাবে। আরে বাচ্চারা, তখনকার সময় অনেক বাড়িতে টিভি হতোই না। গাট্টু আর চিঙ্কি এইটা শুনে হতবাক হয়ে যায়। তাহলে তুমি কি করতে বাবা, বলো না। আরে আরে ঠিক আছে বাচ্চারা, তুমি আগে মাকে ডাইনিং টেবিলে এটা রাখার জন্য হেল্প করো। গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি মাম্মির হেল্প করে আর সবাই ডাইনিং টেবিলে বসে পড়ে। বলো না বাবা, তোমরা কি করতে? আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে এইসব জানার জন্য। বাচ্চারা, সেই সময় আমার গ্রামে 2-3 দিনে একবার কারেন্ট আসতো, আর আমরা সব কাজ বিনা লাইটেই করি। সব এমপ্লয়ি একসঙ্গে সব সময় সকাল 4টেতে উঠতেন। বিশেষ থেকে বিশেষ কাজ অন্ধকার হওয়ার আগেই শেষ করে দিতে। আমরা সকলে 7টা-8টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। কি এত তাড়াতাড়ি শুয়ে পড়তে? আজ সকালে এত তাড়াতাড়ি উঠতে? হ্যাঁ বাচ্চারা, আগের দিনে লোকেরা তাড়াতাড়ি শুতো, তাড়াতাড়ি উঠতো। তাই আমার আর তোমার মায়ের ভয় একদমই লাগছে না। ওয়াও বাবা, কত আশ্চর্যের কথা এটা। সবাই কথা বলছিল, ততক্ষণে লাইটও এসে যায়। আরে বাহ, লাইট এসে গেল। কিন্তু আমার তো লাইট ছাড়াই মজা আসছিল। স্কেটার গাট্টু সন্ধ্যের সময় মা পাড়ার থেকে বাজার করে বাড়ির দিকে এগোলো। তার হাতে পার্স ছিল। হঠাৎ করে পেছন থেকে একটা চোর এলো আর মায়ের হাত থেকে পার্স নিয়ে চলে গেল। গাট্টু! মায়ের এই ডাক আকাশে বারবার গর্জে উঠল। গাট্টু দ্রুত গতিতে চোরের পিছু করছিল। সব লোকেরা গাট্টুর এত স্টাইলিশ স্কেটিং করে চোর ধরতে যাওয়াটা অবাক হয়ে দেখছিল। ওরা এরম দৃশ্য আগে কখনো দেখেনি। চোরের পিছু করতে থাকা গাট্টু কোনো সিনেমার অ্যাকশনের হিরোর মতন স্কেটিং করে যাচ্ছিল। মা গাট্টুর দিকে দেখে খুব আনন্দ পাচ্ছিল। গাট্টু চোরের খুব কাছে পৌঁছে গিয়েছিল। চোর গাট্টুকে দেখে নিজের স্পিড বাড়িয়ে দিল। সো স্মার্ট, কিন্তু তুমি বাঁচতে পারবে না। গাট্টুও নিজের স্পিড বাড়িয়ে দিল। আরো চোরটাকে ধরতেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে গাট্টু গাট্টু ওঠ, 8টা বাজে। গাট্টু চোখ খুলল, আর না তো রাস্তায় ছিল আর না সামনে কোনো চোর ছিল। গাট্টু বিছানাতে শুয়েছিল আর ওর মা ওকে উঠাচ্ছিল। কি মা, স্বপ্ন তো তুমি আমাকে স্কেটিং করতে দাও না। তোর স্কেটিং করার শখ এখনো গেল না? চল ওঠ ওঠ, স্কুল যাবি না নাকি? বেচারা গাট্টু মায়ের কথা মেনে গেল আর কাজে লেগে পড়ল। কিছুদিন ধরে সোসাইটির মায়াঙ্ক দাদা আর ওর কিছু বন্ধুরা সোসাইটিতে স্কেটিং করছিল। প্রতিদিন বিকেলে গাট্টু ওদের কাছে গিয়ে ওদের স্কেটিং দেখত। সব ছেলেরা স্কেটিং শুজ পরে জোর গতিতে স্টাইল মেরে স্কেটিং করত। ওদেরকে দেখে গাট্টুর মাথায়ও স্কেটিং করার জোশ এসে গেছিল। গাট্টু, স্কেটিং শুধু একটা স্পোর্টস নয়, প্যাশন, একটা প্যাশন। ছোটবেলায় আমি ভাবতাম আমার পাতে যদি হুইলস থাকতো কত ভালো হতো। স্কেটিং আমাকে সেই সুযোগটা দিল, আর এখন আমাকে কেউ আটকাতে পারবে না। মায়াঙ্কের কথা শুনে গাট্টুরও স্কেটিং করতে খুব ইচ্ছে হতো, কিন্তু মা মানলে তো? গাট্টু, তুমি এখনো ছোট আছো, বড় হয়ে যাও আগে। কোথাও পড়ে গিয়ে হাত পা যদি ভেঙে যায় সমস্যা হয়ে যাবে। মা, মায়াঙ্ক দাদা বলছিল স্কেটিং শু নিয়ে যেতে, উনি আমাকে শিখিয়ে দেবে। কিন্তু মা রাজি হবার পাত্রী ছিল না। গাট্টুর মন খারাপ হয়ে গেল। ও বাবার কাছেও খুব জেদ করলো, কিন্তু লাভই হলো না। বেচারা গাট্টু রোজ বিকেলে মায়াঙ্ক দাদাকে স্কেটিং করতে দেখত আর মনে মনে কাঁদতে থাকতো। একদিন গাট্টু মায়াঙ্ক দাদা স্কেটিং শুজ পরে দেখলো আর হাঁটার চেষ্টা করলো, কিন্তু বেচারা পা ওঠাতেই পড়ে গেল।
গট্টু, একদিনে কেউ স্কেটিং শিখতে পারে না। স্টেপ বাই স্টেপ তোমাকে ট্রেনিং নিতে হবে, অনেক প্র্যাকটিসও করতে হয়। তুই শুধু শুজ নিয়ে আয়, বাকি শেখানোর দায়িত্বটা আমার। এবার গাট্টু ভেবেই নিল ও স্কেটিং শিখেই ছাড়বে, কিন্তু ভয় ছিল মায়ের। কোনো প্রয়োজন নেই, কাল পড়ে গেছিলে না, ভালো হয়েছে, বেশি আঘাত লাগেনি। কিন্তু ওই যে বলে না, তুমি যদি মন থেকে কোনো জিনিসটাকে চাও তাহলে সেটা তোমার কাছে এসেই যাবে। গাট্টুর সাথেও সেই চমৎকার হলো। একদিন বাবা কিছু না বলে, কাউকে কিছু না বলে, চিঙ্কি আর গাট্টুর জন্য স্কেটিং শুজ নিয়ে এলো। এই দেখে গাট্টুর চোখে জল এসে গেল, আরো ঝট করে বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরলো। কি দরকার ছিল এসব আনার? বাচ্চারা এখনো ছোট আছে। আরে শেখার তো এটাই বয়স, তুমি অযথা চিন্তা করছো আর এদেরকেও চিন্তা দিচ্ছ। মায়াঙ্ক শিখিয়ে দেবে। স্কেটিং এদের ফিজিক্যালি আর মেন্টালি স্ট্রং করবে, এদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, দেখো। সেই রাতে গাট্টু এত খুশি ছিল যে ও নিজের স্কেটিং শুজ বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন বিকেল থেকে গাট্টু আর চিঙ্কির ট্রেনিং শুরু হলো। গট্টু চিঙ্কি, তাড়াহুড়ো একদম করবে না, সময় নিয়ে শেখো, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। স্কেটিং একদিনে শিখতে পারবে না। ডোন্ট ওয়ারি দাদা, আমরা তোমাকে ফলো করব। আজকে শুধু আমরা ব্যালেন্স করা শিখব। আজ তোমাদের রোলার স্কেটিং হুইলসে 100% লক রাখবো। সেফটি গার্ডসগুলো পরে নাও। তারপর গাট্টু আর চিঙ্কি হেলমেট আর বাকি সব সেফটি গার্ডস পরে নিল। মায়াঙ্ক দাদা ওদের স্কেটিং শুজ লক করে দিল আর ওদেরকেও হুইল লক আর খোলা করা শিখিয়ে দিল। এখন কোমর থেকে আগের দিকে ঝুঁকে যাও আর আস্তে আস্তে এগোতে থাকো, এতে স্কেটিং এর সঙ্গে ব্যালেন্স করাটাও শিখে যাবে। গাট্টু আর চিঙ্কি কোমরের সাহায্যে সামনের দিকে ঝুঁকে গেল আর একটু একটু করে হাঁটতে শুরু করলো। এক সপ্তাহে গাট্টু চিঙ্কি স্কেটিং হুইলের সাথে হাঁটা শিখলো। তারপর মায়াঙ্ক স্কেটিং হুইলের লক 25% খুলে দিল। এখন ব্যালেন্স আগের দিকে রাখো আর আস্তে আস্তে এগোনোর চেষ্টা করতে থাকো। ব্যালেন্স কিন্তু আগের দিকেই থাকে, কারণ আমরা যদি পড়েও যাই তাহলে হাতের সাপোর্ট পাবো। গাট্টু আর চিঙ্কি আস্তে আস্তে করে হুইলসের সাহায্যে হাঁটার চেষ্টা করতে শুরু করলো। হুইলসটা একটু একটু ঘুরছিল। এক সপ্তাহের পর ওদের ব্যালেন্স ঠিক হয়ে গেল। তখন মায়াঙ্ক ওদের হুইলসগুলো 50% খুলে দিল আর আবার ওদের ব্যালেন্স করে হাঁটতে বলল। এখন গাট্টু আর চিঙ্কির খুব মজা আসছিল, কারণ ওরা এখন হুইলসে পিছলে সুন্দরভাবে এগোতে পারছিল। কিছুদিন এইভাবেই পেরিয়ে গেল। মায়াঙ্ক এখন দুজনের স্কেটিং হুইলসই 100% খুলে দিল, যার কারণে ওদের স্কেটিং আরো জোর গতিতে চলল। চিঙ্কি তো বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু হাতের সাহায্যে নিজেকে আবার উঠিয়েও নিচ্ছিল। গাট্টুর ব্যালেন্স খুব ভালো ডেভেলপ হয়ে গিয়েছিল। ও সোজা রাস্তায় খুব জোরে এদিক ওদিক যাচ্ছিল। কিছুদিন পর গাট্টু আর চিঙ্কি জোর গতিতেও বডি ব্যালেন্স করা শিখে গেছিল, কিন্তু ওরা ব্রেক লাগাতে তো জানতো না। মায়াঙ্ক দাদা ওদের ব্রেক লাগানোর 2-3টে উপায় বলে দিল। তারপর গাট্টু চিঙ্কি রোজ বিকেলে স্কুল থেকে ফেরার পর স্কেটিং এর প্র্যাকটিস করতে থাকে। কিছুদিনের মধ্যে দুজনে স্কেটিং এ পারফেক্ট হয়ে গেল। একদিন মা সোসাইটির ক্যাম্পাসে ঘুরছিল, তখনই ও দেখলো যে গাট্টু জোর গতিতে স্কেটিং করে ওর দিকেই আসছে। মা এর আগে কখনো ওর স্কেটিং দেখেছিল না। তার মনে হলো এখনো ওকে ধাক্কা মেরেই দেবে। মা ভয় পেয়ে গেল। গাট্টু দাঁড়া! জোরে আসতে থাকা গাট্টু ওনাকে ধাক্কা মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই গাট্টু একটা শার্প টার্ন নিল আর ও মাকে না ছুঁয়ে জোর গতিতে এগিয়ে গেল। স্মার্ট বয়। মা ওর শার্পনেস দেখে প্রাউড ফিল করলো আর ও ওখানে দাঁড়িয়ে গাট্টু স্কেটিং देखते देखते हारिए गया। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें